আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। যারা যারা এই ক্লাসটা দেখছো তারা একটু ক্লাসটা শেয়ার করে দিও, একটা লাইক করে দিও ক্লাসে, যাকে বাকিরাও এই ক্লাসটা দেখতে পারে। সো এই ব্যাপারটা একটু মাথায় রেখো। কাল এক্সাম দিতে যাব, আমাদের প্রথম টাস্কটা কি থাকবে? আমাদের প্রথম টাস্কটা থাকবে হচ্ছে কোয়েশ্চেনটা পড়া, তাই না? এবং কোয়েশ্চেন পড়তে গিয়ে আমরা যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে সিন প্যাসেজ। কি থাকবে? সিন প্যাসেজ। তাহলে প্রথম টাস্কটা কি? প্রথম টাস্কটা হচ্ছে কোয়েশ্চেন পড়া, যে যেই বোর্ডেরই হই না কেন। আমার এখানে হয়তো কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট আছে, ঢাকা বোর্ডের আছে, চিটাগাংয়ের আছে, সিলেটের আছে, যেই বোর্ডেরই হও না কেন, তোমাদের কি করতে হবে? প্রথমেই সিন প্যাসেজটাকে কি করতে হবে? পড়তে হবে। এবং কোয়েশ্চেন পাওয়ার পরেই টেন্ডেন্সিটা কি হয়? টেন্ডেন্সিটা হয় হচ্ছে এরকম যে, আরে এটা তো কমন পড়ছে, আরে অ্যাডোসেন থেকে আসছে, আরে এডুকেশন থেকে আসছে, ইকোট্যুরিজম আসছে। এই যে একটা ভালো লাগাটা, এটা খুব ইম্পর্টেন্ট। যদি কমন নাও পড়ে, আসলে কমন না পড়ার মতো কোনো কিছুই নেই। আমি বিগত 2 দিন ধরে তাই বলতেছি। এর আগেও যত প্রকার তোমাদেরকে আমি আলটিমেটলি, সেটা হোক না একটা সাজেশন বলো, সেটা হোক না একটা অ্যাডভাইস বলো, যাই বলো না কেন, আলটিমেটলি আমি বারবারই বলতেছি যে সিন প্যাসেজ আসেই 20টার মতো, সেখান থেকেও গুরুত্বপূর্ণ 13-14টা বা 15টা ভাইয়া বলেও দিয়েছি। এবং ঘুরে ফিরে সেখান থেকেই কোয়েশ্চেন আসবে। সো আমার মনে হয় না যে কারো এমন হবে যে ঠাস করে চলে আসছে একটা, এইটা তো জীবনও পড়ি নাই। আমার মনে হয় না এরকম কারো হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এই যে সিন প্যাসেজ দেখার পরে আমাদের মূল কাজটা কি? আমাদের মূল কাজটা হচ্ছে এমসিকিউ এবং কোয়েশ্চেন অ্যান্সার। এইটা খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, তোমরা অনেকেই হয়তো চিন্তা করো, ভাইয়া আমি একটু উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আগে অ্যান্সার করব, ভাইয়া আমার তো রিয়ারেঞ্জ আগে অ্যান্সার করতে ভালো লাগে, আবার অনেকের তো গ্রাফ চার্ট দিয়ে মানে এক্সাম শুরু করতে অনেক ভালো লাগে। ভাই তোমার যেটা করতেই ভালো লাগুক না কেন, তুমি করতে পারো, তোমাকে কেউ মানে বাধা দিবে না। বাট আলটিমেটলি আমার মতে আমরা যেটা দেখে আসছি বা ট্রেডিশনালি টিচাররা যেটা ফিল করে বা যেটা চায় অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কাছ থেকে, সেটা হচ্ছে যেইভাবে কোয়েশ্চেনটার অর্ডার আছে সেভাবেই একটা স্টুডেন্ট অ্যান্সার করুক। তাহলে টিচারদের জন্য অ্যাডজাস্টমেন্টটা ইজি হয়। তাহলে আমরা যে বললাম লাস্ট মিনিট অ্যাডজাস্টমেন্ট, এইটা একটা ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট। তুমি যদি এখনো চিন্তা করে থাকো, তাহলে আমি তোমাকে বলবো তুমি একটু থিঙ্ক করো যে তুমি চেঞ্জ করতে পারো কিনা তোমার মোটিভটাকে। অর্থাৎ এমসিকিউ আর কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে তুমি কি করবা? উত্তরটা লিখবা। এখন প্রশ্ন হচ্ছে এমসিকিউ উত্তর করার সময় কি করব? আচ্ছা, অদ্ভুত একটা জিনিস, গতকাল একজন কল দিল আমাকে, কল দিয়ে বলতেছে যে ভাইয়া আমি কি পরীক্ষার খাতায় মার্জিন করব নাকি করব না? আমার একজনে বলেছে যে মার্জিন করলে নাকি অমুক তমুক হয়। তো আমার কথা হচ্ছে পরীক্ষায় মার্জিন করাটা এটা খুবই সিম্পল একটা ব্যাপার। এটাও কখনো কোয়েশ্চেন হতে পারে, এটা আমি ভাবতেও পারি না। বাট তোমাদের যদি ভাবনা থাকে, আমি বলবো যে প্লিজ ভাবনা বাদ দিয়ে মার্জিন করবা। কোয়েশ্চেনের অ্যান্সার করতে গেলে অবশ্যই কি করবা? এইভাবে মার্জিন করে নিবা। এখন তুমি স্কেল দিয়ে করো, হাত দিয়ে করো, তুমি পৃষ্ঠা ভাঁজ করে নাও, ইটস আপ টু ইউ। তাহলে প্রথম টাস্ক হচ্ছে কি? অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং পুরোটা লিখবা, পুরোটা লেখার চেষ্টা করবা। কোয়েশ্চেন নং 1, তাই না? সো এই যে তুমি লিখলা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1, তখন তুমি কি করবা? তুমি অ্যান্সার গুলো দেওয়া শুরু করবা। এবং মনে রাখবে, তোমাদের অনেকের একটা আমি অভ্যাস দেখেছি যে কিছু মানে 5টা এখানে দাও, 5টা এখানে উত্তর করো। এইটা একটু অদ্ভুত, এইটা করার প্রয়োজন নাই, এটা করিও না। বরঞ্চ তোমরা কি করো? তোমরা হচ্ছে উপর থেকে নিচে অ্যান্সার গুলো করার চেষ্টা করো। কি করবা? উপর থেকে নিচে। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে এ বি সি ডি গ্র্যাজুয়ালি নিচে যাবে, এ বি সি ডি গ্র্যাজুয়ালি নিচে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাইয়া এই এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের কি কোনো আসলে মানে একটু খেয়াল রাখা উচিত যে হ্যাঁ মানে কোনটা আমি লিখতেছি? অবশ্যই। ফর এক্সাম্পল ধরো একটা প্রশ্নের উত্তর এ নাম্বার, সেটার উত্তর হচ্ছে মূলত কি এরকম 2 নাম্বার অপশনটা, 2 নাম্বার অপশনটা, অর্থাৎ এ নাম্বার এমসিকিউ এর 2 নাম্বার অপশনটা তোমার উত্তর। এবং 2 নাম্বারটা ধরো হচ্ছে এরকম, টু মেক সামথিং। অ্যান্সার হচ্ছে কি? টু মেক সামথিং। এখন তুমি কি করলা? এখন তুমি যেটা করলা সেটা হচ্ছে তুমি উত্তর জানো টু মেক সামথিং, কিন্তু তুমি এই 2 নাম্বারটার জায়গায় কি করলা? তুমি হচ্ছে 2 নাম্বারের জায়গায় 3 উত্তর লিখে দিয়ে আসলা। তাহলে এটাও কিন্তু টিচারের যে গাইডলাইনটা থাকে, বা টিচারদেরকেও তো একটা গাইডলাইন দেওয়া হয় যে কিভাবে আপনি খাতাটা নিরূপণ করবেন বা খাতাটা কিভাবে দেখবেন। তারা কিন্তু চাইলেই তোমার এটাকে কেটে দিতে পারবে। অর্থাৎ তুমি কিন্তু উত্তর সঠিক লিখেও মার্কস পাচ্ছ না।
কথাটা বুঝছো, খুবই সিম্পল একটা কথা, আহামরি কোনো কথা বলতেছি না, এগুলো তোমরাও জানো, বা অনেকেও একটু মানে লজিক থাকা সত্ত্বেও ভয়ে অথবা দুশ্চিন্তায় এই ব্যাপারগুলোকে ভুলে যাও। তো তাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য এসেছি ভাইয়া। তাহলে কি তুমি কিন্তু জানো যে উত্তর এইটাই সঠিক, তুমি কিন্তু তুমি কি করতেছো, এইটা না লিখে তুমি ভুলে এইটা লিখতেছো, তোমাকে কিন্তু মার্কস কেটে দিতে পারে। বলো আমার কথা বুঝতে পারছো কিনা, আমার কথাগুলো বুঝতে পারতেছো কিনা একটু বলো প্লিজ, আমার কথাগুলো বুঝতে পারতেছো কিনা, একটু আমার কথাগুলো বুঝতে পারতেছো কিনা বলো। তাহলে সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। তাহলে এই যে জিনিসটা এইটা মেনটেন করবা সবাই। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এমসিকিউতে তোমরা প্রায় ভুল করো, সেটা কি, এমসিকিউতে তোমরা প্রায় এই জিনিসটা ভুল করো। ঠিক আছে, সব উত্তর ভালো তুমি লিখতেছো, কিন্তু যেই ভুলটা হয়, ধরো তুমি এইটাও সঠিক লিখছো, ধরো এটা 1 নম্বরে হইছে, তোমরা ক্যাপিটাল লেটার লিখে ফেলো আননেসেসারি, আবার অনেক জায়গায় ক্যাপিটাল লেটার দেও না, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। ফর এক্সাম্পল ধরো এরকম আসলো প্রশ্ন আসলো এরকম যে ড্যাশ ইজ এ ট্রানজিশনাল পিরিয়ড। অ্যাডোলসেন্স থেকে বলতেছি, কালকে অ্যাডোলসেন্স থেকে অনেক কোয়েশ্চেন আসবে ইনশাআল্লাহ, খেয়াল রাখো অ্যাডোলসেন্স থেকে কোয়েশ্চেন আসবে কালকে। তাহলে এই যে ড্যাশ হচ্ছে একটা ট্রানজিশনাল পিরিয়ড, এবং কি একটা ট্রানজিশনাল পিরিয়ড, তাহলে উত্তরটা আমার এখানে বের করতে হবে কি ট্রানজিশনাল পিরিয়ড। তাহলে আমি যখন উত্তরটা লিখবো তখন আমি এটা যেন ক্যাপিটাল লেটার দেই, এই ছোট ছোট ভুলগুলোই প্রবলেম হয়। তাহলে অ্যাডোলসেন্স হচ্ছে কি একটা ট্রানজিশনাল পিরিয়ড। তাহলে এই যে ব্যাপারটা, আমি যখন অ্যাডোলসেন্স লিখবো তখন যেন আমি বানানটাও ঠিক রাখি এক, এবং আমি এটাকে যেন ক্যাপিটাল লেটার দেই, এই ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট গুলো করিও। আমি বলে দেই এমসিকিউ 3 থেকে 4টা টাইপের মধ্য থেকে আসবে। এমসিকিউ কয়টা টাইপ থেকে আসবে, এমসিকিউ 3 থেকে 4টা টাইপ আসবে। যারা প্যাসেজ পড়ো নাই, ধরো তুমি একটা প্যাসেজ পারো না, ধরো তোমার এই প্যাসেজটা জানা নেই, ধরো সিভিক এঙ্গেজমেন্ট তুমি এই প্যাসেজটা বাসা থেকে পড়ে যাও নাই, ধরো তুমি হচ্ছে প্যারটের স্টোরিটা বাসা থেকে পড়ে যাও নাই, তুমি ধরো তুমি ড্রিম প্যাসেজটাও বাসা থেকে পড়ে যাও নাই, কথার কথা। তুমি মনে রেখো এমসিকিউ এর ভিতরে প্রথম যেই টাইপটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে কোনো কিছুর একটা মিনিং বের করা, কোনো কিছুর একটা কি বের করা, মিনিং বের করা, যে অমুকের অর্থ কি, অমুকের অর্থ কি, বা এটা দিয়ে কি বোঝায়। তাহলে মিনিং বের করা তুমি জাস্ট একটু মাথায় রাখবা, তোমার কাছে 4টা অপশন দেওয়া থাকবে, তুমি ইনস্ট্যান্ট পরীক্ষার হলেই সেগুলোর উত্তর করতে পারবে, যদি তুমি কমন সেন্সটা একটু ইউজ করতে পারো আর ঠান্ডা মাথায় গিয়ে এক্সামটা দিতে পারো। কথাটা বুঝতে পারছো? তাহলে মিনিং বের করা হচ্ছে সবচেয়ে কমন টাইপ। আগামীকাল কোয়েশ্চেন যখন হবে তখন দেখবা, নিজেরাই দেখবা যে এই যে মিনিং, এটার মিনিং কি, বা ওই ওয়ার্ডটা কি বোঝাচ্ছে, এইটা সিম্পল। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা সবচেয়ে বেশি আসে, মাত্র যেটা দেখাইলাম, এই যে এরকম এই টাইপের কিছু ফিল ইন দা গ্যাপস থাকবে। ভাইয়া ফিল ইন দা গ্যাপস এমসিকিউতে, আচ্ছা বলতেছি, ফিল ইন দা গ্যাপস গুলো হুবহু তোমার দেখা যাবে টেক্সটের লাইন দিয়ে দিছে, ফিল ইন দা গ্যাপস গুলো হুবহু টেক্সটের লাইন দিয়ে দিছে। সো তোমার টেনশনও করতে হবে না ইনশাআল্লাহ, তোমাকে টেনশন করতে হবে না, তুমি জাস্ট মানে টেক্সট থেকে লাইনটা বের করার চেষ্টা করবা। এবং প্রায় প্রতি বছরই এই টাইপের কিছু কোয়েশ্চেন থাকে। তার মানে একটা টাইপ কি মিনিং বের করা, যে এই ওয়ার্ডটার অর্থ কি, আরেকটা টাইপ হচ্ছে কিছু ফিল ইন দা গ্যাপস থাকবে, এই ফিল ইন দা গ্যাপস গুলো তুমি ইজিলি বের করতে পারবা। তাহলে নেক্সট দুইটা টাইপ একটু জটিল, এইটা একটু মানে কি করতে হবে, ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। প্রথম টাইপটা হচ্ছে কিছু শব্দের সিনোনিম অ্যান্টোনিম টাইপের আসবে। এখন তুমি ভাবতে পারো ভাইয়া সিনোনিম এন্ড অ্যান্টোনিম তো মুখস্থ করে যায়নি, তাহলে কি করব? তোমাদেরকে একটা কথা বলে দেই, এমন কোন শব্দ তোমাকে দিবে না, এমন কোন কোয়েশ্চেন তোমাকে থ্রু করবে না যেই কোয়েশ্চেনের অ্যান্সার তুমি বাবা দিতে পারবে না। তুমি মনে রেখো তুমি কোয়েশ্চেনের অ্যান্সার করার মতো অবস্থা নিয়েই পরীক্ষার হলে যাচ্ছ। আর সিনোনিম অ্যান্টোনিমও বের করা খুব কঠিন কিছু না, ওই যে বললাম কমন সেন্স ইউজ করতে হবে। হ্যাঁ ভাই, এমন এক বিজার ওয়ার্ড দিছে, এমন অদ্ভুত শব্দ, পারতেছি না, তাহলে তুমি সারাদিন পড়েও লাভ নাই। সো কিছু কিছু জিনিস ছেড়ে দাও। কিভাবে ছেড়ে দাও? অর্থাৎ তুমি যা পড়েছো সেটার উপরই তুমি নিশ্চিন্তে থাকো। তোমাকে আর এখন প্রেশার নিয়ে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম সব পড়ে যাব, কোনো প্রয়োজন নাই। যা পড়ছো আলহামদুলিল্লাহ, যা পড়ছো আলহামদুলিল্লাহ, তোমার স্রষ্টার উপর তুমি ভরসা রাখো এবং সেইভাবে তুমি আগায় যাও। তুমি আগামীকাল পরীক্ষার হলে বসে ঠিকই সিনোনিম অ্যান্টোনিম থেকে যদি কোয়েশ্চেন আসে উত্তর করে দিতে পারবে। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা কি? লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে পার্টস অফ স্পিচের ইউজ। কি সেটা? পার্টস অফ স্পিচের ইউজ। এইটা অনেকেই তোমরা খেয়াল করো না, পার্টস অফ স্পিচের ইউজ। আমি তোমাকে বলি, এটা একটা বোর্ডের কোয়েশ্চেন, এই লাইনটা বোর্ডে আসছিল এরকম করে যে অ্যাডোলসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড, এইটা ছিল ড্যাশে, ড্যাশ পিরিয়ড। তার মানে বুঝতে পারতেছো এই পিরিয়ড হচ্ছে কি? নাউন। এই পিরিয়ড হচ্ছে নাউন, তাহলে এই পিরিয়ডকে প্রি মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। এই যে জিনিসটা
অর্থাৎ পার্টস অফ স্পিচের পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এইটাও এক ধরনের গ্রামাটিক্যাল চেঞ্জ, যেটা কিনা তোমাদের উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজও কাজে লাগবে। ঠান্ডা মাথায় শোনো, এই যে পজিশন অফ পার্টস অফ স্পিচের পজিশন নিয়ে একটা কোয়েশ্চেন থাকবে, একাধিকও থাকতে পারে। যেহেতু এমসিকিউতে মার্কস হচ্ছে 10, এমসিকিউতে মার্কস হচ্ছে ভুল বললাম, এমসিকিউতে মার্কস হচ্ছে 5, এমসিকিউ আসবে হচ্ছে 10টা। এমসিকিউতে মার্কস হচ্ছে 5, এমসিকিউ আসবে হচ্ছে 10টা। তাহলে এই 10টার ভিতরে 1-2টা এরকম চলে আসবে। বলো বোঝা গেছে? তাহলে যেই প্যাসেজটাই তোমার আসুক না কেন আগামীকাল, যেই প্যাসেজটাই আসুক না কেন, তুমি অবশ্যই কি করবে? তুমি ঠান্ডা মাথায় নিজেকে বোঝাবে, তুমি নিজেকে বলবা যে আই নো কোন ধরনের কোয়েশ্চেন আসবে। সো যাই আসুক না কেন আমি এর থেকে বের করতে পারবো। আরেকটা মজার কথা বলি, আমরা অনেক সময় না এত প্রস্তুতি নেই, কিন্তু এই ছোট্ট জিনিসটা ভুলে যাই। সেই ছোট্ট জিনিসটা কি? সেই ছোট্ট জিনিসটা হচ্ছে কোয়েশ্চেন যে হচ্ছে, এই কোয়েশ্চেন কি বাংলার মতো? বাংলায় যেমন মুখস্থ করে গিয়ে তারপরে লিখতে হয়েছে, উদ্দীপক বোঝা যায় কি যায় না এটা নিয়ে টেনশন করতে হয়, তারপরে ক নাম্বারের উত্তর ভুল হলেই মার্ক শেষ, এটা কিন্তু এরকম না। সম্পূর্ণটা প্যাসেজের উপর নির্ভর করে, সম্পূর্ণ প্রসেসটা প্যাসেজের উপর নির্ভর করে। সো যারা এমসিকিউ নিয়ে টেনশনে ছিলা, তারা আমাকে বলো যে এমসিকিউ নিয়ে টেনশন কিছুটা হইলেও দূর হইছে, এমসিকিউ নিয়ে টেনশন কিছুটা হইলেও দূর হইছে। বিলিভ মি অর নট, যদি তুমি পজিটিভ থাকো, আর যদি নেগেটিভ থাকো ওরে জিজ্ঞাসা করো, দোস্ত বি নাম্বারটা দোস্ত ডি নাম্বারটা একটু বল, আরে আসছে দে কোনটা দেখি, এরকম করিও না। নিজের উপর বিলিভ করো, নিজের উপর বিলিভ রাখো। বিলিভ নাউন, বিলিভ ভার্ব, এই ব্যাপারগুলা মাথায় রাখতে হবে। এখন আসো কোয়েশ্চেন মার্ক, সবচেয়ে হট ফেভারিট কালকের জন্য। কোয়েশ্চেন মার্ক পুরো বাংলাদেশের ইতিহাসে প্রথমবার, অনেক বছর পরে, একটা সময় ছিল এরকম কোয়েশ্চেনে অনেক মার্কস থাকতো, পুরো বাংলাদেশে প্রথমবার 5টা কোয়েশ্চেনে 15 নাম্বার। আমার মনে হয় না আমি নিজেও সর্বশেষ কবে দেখেছি এরকম কোয়েশ্চেন, এমন কোয়েশ্চেন আমার নিজেরও মনে পড়ে না। তাহলে কোয়েশ্চেন অ্যান্সারে অনেক বছর পরে অথবা প্রথমবার হিস্ট্রিতে 15 নাম্বার থাকবে। তার মানে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এই 5টা প্রশ্নতে 3 করে থাকবে। তোমার মার্কস কত? 3। এবং এটা নিয়ে আমাদের যত ঝামেলা, আমি প্রথমে বেশি কথা বলবো না, 2টা লাইন বলতেছি, 2টা লাইন মনোযোগ দিয়ে শোনো। এই 3 নাম্বারের কোয়েশ্চেনের 2টা অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? 2টা অংশ থাকবে। এটা ধরে নাও 2টা অংশ থাকবে। আমি বিশ্বাস রাখি আমাদের শ্রদ্ধেয় টিচাররা যারা ক্লাস করিয়েছেন তোমাদের, এবং যারা মাস্টার ট্রেনার আছে, যারা এই ধরনের এক্সামের কোয়েশ্চেন গুলো করে থাকেন, তারা অন্তত এইরকম কোনো কোয়েশ্চেন দিবে না যেই কোয়েশ্চেনটা তোমার কাছ থেকে অনেক কিছু ডিমান্ড করে। ফর এক্সাম্পল, তোমাকে কখনো বলবে না 3 নাম্বারের জন্য, কথাটা বুঝছো, 3 নাম্বারের জন্য কখনো তোমাকে এরকম কোয়েশ্চেন করবে না, হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশন, অথবা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডোলসেন্স, অথবা আরো ধরো হোয়াট ইজ ইকোট্যুরিজম। এই টাইপের কোয়েশ্চেনে কখনো তোমাকে 3 নাম্বার চাইবে না, এটা তুমি মাথায় ফিক্সড করো। তার মানে 2টা অংশ থাকবে। মানে কি? 2টা অংশ থাকবে মানে একটা কোয়েশ্চেনের, ধরো একটা কোয়েশ্চেন হচ্ছে এরকম বলছে, ফর এক্সাম্পল ধরো হোয়াট ইজ ইকোট্যুরিজম, কি আসলো? হোয়াট ইজ ইকোট্যুরিজম, তারপর এইভাবে দিবে, তারপরে আবার একটা কোয়েশ্চেন করবে, কি বলবে? হয়তো বলবে যে হোয়াট আর দ্য বেনিফিটস, অথবা হোয়াট আর দ্য প্রবলেমস অফ ইকোট্যুরিজম রাইট নাও। এই টাইপের কোন একটা কোয়েশ্চেন তারা দিয়ে দিবে। অথবা এরকমও দিতে পারে, ধরো বঙ্গবন্ধুর যে স্পিচ আছে সেখান থেকে আসলো, বঙ্গবন্ধুর স্পিচ থেকে একটা কোয়েশ্চেন আসলো, কোয়েশ্চেন আসার পর বলতে পারে যে কখন ন্যাশনাল অ্যাসেম্বলিটা গঠন হওয়ার কথা ছিল, বা কবে হেল্ড হওয়ার কথা ছিল, এবং কি প্লটে সেটা আর হেল্ড হয়নি, কেন হয়নি। বা নেলসন ম্যান্ডেলা থেকে একটা কোয়েশ্চেন আসলো যে নেলসন ম্যান্ডেলাকে কত সালে কি করা হয়েছিল, পুরস্কৃত করা হয়েছিল নোবেল প্রাইজে, ঠিক আছে, এবং সেটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছিল। তো এই যে 2টা করে টাইপ, মানে 2টা করে পার্ট থাকবে, এইটা তুমি মোটামুটি ধরে নাও ইনশাআল্লাহ। তো তোমরা যারা এই টেনশনে ভুগতাছিল, ভাইয়া নাম্বার তো 3, নাম্বার 3 থাকলে কয় লাইন লিখবো, কত লাইন লিখলে আমাকে মার্কস দিবে, আমি আবারও বলতেছি, তুমি কোয়েশ্চেনে 2টা পার্ট পাবা। আর যদি কোনোভাবে তারা 2 পার্ট না দিয়ে, এক পার্টেই করে, ফর এক্সাম্পল হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য স্পিচ অফ বঙ্গবন্ধুর স্পিচের সিগনিফিকেন্স কি, ধরো কোন একটা অংশ দিয়ে এই প্রশ্নটা আসলো, এইটা তোমার 3 নাম্বারের জন্য থাকতেই পারে। যদি এই প্রশ্নগুলো একটু বেশি হাই ভোল্টেজ কোয়েশ্চেন, সেগুলো 3 নাম্বারের জন্য থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কয় লাইন লিখবা? সর্বোচ্চ 4 থেকে 5 লাইন,
সর্বোচ্চ 4 থেকে 5 লাইন, এর বেশি লিখবা না। অনেক ক্ষেত্রে 3 থেকে 4 লাইন লিখলেও তোমার কোশ্চেনের উত্তর হয়ে যাবে। সো মনে রাখবে, কোশ্চেনের উত্তর অতিরিক্ত লিখতে গিয়ে বানান ভুল করা, গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। তাহলে কোয়েশ্চেনের লাইন মাপা শুরু করার দরকার নাই, যতটুক তুমি মনে করো অ্যাকর্ডিং টু দা প্যাসেজ আছে ততটুক লিখবা। বলো বোঝা গেছে? তাহলে তোমার মাথায় তুমি রাখো, সাইকোলজিক্যালি তুমি এই জিনিসটা মাথায় রাখো, সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ তুমি 2টা পার্টে কোয়েশ্চেন পাইবা। 2টা পার্টে কোয়েশ্চেন পাইলে মজা আছে। ধরো এই পার্টের জন্য 1 নাম্বার বরাদ্দ রাখছে, এই পার্টের জন্য 2 নাম্বার বরাদ্দ রাখছে, ভাইয়া সেটাও কি লিখে দিবে? না, সেটা লিখে দিবে না কোয়েশ্চেনে, বাট তুমি তো বুঝতে পারবা একটা ডেফিনেশনের জন্য 1 নাম্বারই রাখবে, ব্যাখ্যামূলক কোনো কিছুর জন্য 2 নাম্বারই থাকবে, এটাই খুবই স্বাভাবিক, তাই না? তো আমিও বিশ্বাস রাখি, যতটুকু দেখেছি কোয়েশ্চেনগুলো বিভিন্ন বোর্ডের যে কলেজগুলো ছিল, বা আমিও কিছু টিচারদের সাথে কথা বলেছি, আমরা আশা রাখতেছি যে 3 নাম্বারের যে ব্যাপারটা, এটা খুব বেশি একটা ভেজাল করবে না, তোমাকে কোয়েশ্চেন স্প্লিট করে দিবে এবং হোপফুলি তুমি তখন আরামসে উত্তর করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া যদি স্প্লিট করে দেয় উত্তর কি একটা প্যাসেজে করব? এটা একটা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। না, এইটার জন্য একটা আলাদা অংশ তুমি উত্তর করবা, এইটার জন্য একটা আলাদা অংশ উত্তর করবা। ফর এক্সাম্পল, ধরো এই কোয়েশ্চেনটা তুমি যখন অ্যান্সার করবা তুমি কিভাবে করবা, তখন তোমাকে বুঝতে হবে, ধরো এটা এ নাম্বারে আসছে, তুমি প্রথমে এই অংশটুকু লিখলা, লিখার পর ধরো এই পর্যন্ত আসলা, তুমি ফুল স্টপ দিয়ে শেষ করলা, আবার তুমি পরের অংশটা এখান থেকে ব্যাখ্যা করে দিলা। তাহলে 2টা কোয়েশ্চেন যদি এইভাবে থাকে, তাহলে এটা যেখানে শেষ হবে এরপরে আর তুমি লিখবা না, এটা যেখানে শেষ হবে এটার পরে তুমি আর লিখবা না, তুমি একটু কি করবা, গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে হচ্ছে এখান থেকে শুরু করে দিবা। আর যদি 1 লাইনে কোয়েশ্চেন আসে তাহলে লিখবা 3, 4, 5 লাইন যা পারো, বাট আল্লাহর ওয়াস্তে 4, 5 লাইনের বেশি লিখো না। আসলে একটা কোয়েশ্চেনের উত্তর 4, 5 লাইনের বেশি হইতেও পারে না, তোমরাও জানো খুব ভালো করে, তোমরা নিজেরাও জানো। সো মানে হোপ ফর দ্য বেস্ট, ঠিক আছে? হোপ ফর দ্য বেস্ট। সো প্রশ্ন আমি কিভাবে উত্তর করব, খুবই ইম্পর্টেন্ট। 15টা নাম্বার প্রশ্ন উত্তর করব কিভাবে? তাহলে প্রশ্ন উত্তর করার সময় সেম কথা, তোমাকে মার্জিন টানবা, মার্জিন টানার পরে তুমি সুন্দর মতো ওই অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন লিখে তারপর হচ্ছে তুমি ধরবা বিসমিল্লাহ করে যখন তুমি কোয়েশ্চেনগুলো উত্তর করা ধরবা, তখন তুমি মাথায় রাখবা কোয়েশ্চেনগুলো লেখার সময় তোমাকে 2টা জিনিস খুব মনোযোগ দিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে প্যাসেজের বাইরে কিছু লিখবা না ভাই, প্যাসেজের বাইরে কিছু লিখবা না। তুমি হয়তো একটা টপিক সম্পর্কে অনেক কিছু জানো, তুমি যখন একটা টপিক সম্পর্কে অনেক কিছু জানো, প্যাসেজের বাইরে কিছুই লিখবা না, কোনো তথ্যই অ্যাড করবা না, কিছুই লিখবে না। এটা প্রথম শর্ত। এই শর্তগুলো তোমাদের শ্রদ্ধেয় টিচাররা বহু আগে তোমাদেরকে শিখিয়েছেন, আমি জাস্ট তোমাদেরকে রিপিট করিয়ে দিচ্ছি, মানে একটু মনে করিয়ে দিচ্ছি। তাহলে প্যাসেজের বাইরে কোনো কিছু লিখবা না, মানে লিখবা না, প্যাসেজের বাইরে কোনো তথ্য, কোনো ইনফরমেশন আসবে না না না। দ্বিতীয় যে জিনিসটা, এটা আরো গুরুত্বপূর্ণ, হুবহু প্যাসেজের লাইন, হুবহু প্যাসেজের লাইন না পারতে লিখবা না। অর্থাৎ আমি এটাকে একদম মানে না করি না যে তুমি হুবহু প্যাসেজের লাইন লিখবা না। ধরো তুমি এমন একজন স্টুডেন্ট, তোমার এখন অবস্থা খারাপ, অর্থাৎ তুমি সামহাও কোনোভাবেই একটা নতুন করে কোয়েশ্চেনের উত্তর তৈরি করতে পারতেছো না, তুমি সরাসরি ওই প্যাসেজেই দেখছো যে ওই উত্তরটা দেওয়া আছে, এখন তোমার পক্ষে আর সম্ভবই হচ্ছে না প্যারাফ্রেজিং করা, শব্দ ভেঙে ভেঙে নেওয়া, একটা সেন্টেন্সকে ভাগ করে করে সেই সেন্টেন্সটাকে তার ট্রান্সফর্ম করা, ধরো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা, কমপ্লেক্সকে কম্পাউন্ড করে লেখা, তোমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। ভাই তুমি যাইও না, তুমি কিছু কিছু কোয়েশ্চেন তখন হুবহু প্যাসেজের লাইন লিখে দিয়ে আইসো, কোনো প্যারা হবে না, কোনো প্যারা হবে না। আমি এইটুকু বলে দিচ্ছি তোমাদেরকে, এটা নিয়ে যদি কেউ কিছু বলে আমি শুধু এইটুকুই বলবো, এটা সবার জন্য না। যারা একদমই কিছু পারতেছে না বা যাদের পক্ষে একদমই কিছু লেখা সম্ভব হচ্ছে না, তারা অ্যাটলিস্ট হুবহু প্যাসেজের লাইন লিখো। যদি কোয়েশ্চেন এমন হয় যে এটার সংজ্ঞা কি, এটার ক্যারেক্টারিস্টিক্স কি, বা এটা করলে কি হতে পারে, এই টাইপের কোয়েশ্চেন হুবহু দেখবা বইয়ের অ্যান্সারই লেখা যায়, মানে বইয়ের লাইন থেকে অ্যান্সারটা লেখা যায়। যারা একদমই ওই যে বললাম যে পুরো সেন্টেন্সটাকে ভাগ করে একটু আলাদা করে লিখতে পারবা না, পুরো সেন্টেন্সটাকে নিজের মতো করে একটু আলাদা শেপে লিখতে পারবা না, তারা অন্তত লিখে দিয়েছো, তোমাকে নাম্বার পেতে হবে ভাই। আর যারা লিখতে পারো তাদেরকে একটা স্যালিউট। অর্থাৎ যারা অলরেডি বুঝো প্যারাফ্রেজিং
কি, এখন এই মুহূর্তে এসে প্যারাফ্রেজিং বোঝানোর সময় নাই। বা যারা বুঝো যে একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে গিয়ে তুমি চাইলে একটু কি করতে পারো, সিনোনিমাস অ্যান্টোনিমাস মানে ওয়ার্ডগুলোর সিনোনিম বা ওয়ার্ডগুলোর অ্যান্টোনিম ব্যবহার করে একটু ডিফারেন্ট স্টাইলে, হ্যাঁ, যদি অ্যাফার্মেটিভ অ্যান্সার থাকে একটু নেগেটিভে এনে বলা, এই ব্যাপারগুলো যারা জানো, যেই জিনিসগুলো তোমরা শিখেছো, তারা সেভাবে অ্যাপ্লাই করবে। আর যারা জানো না তারা এই ভয়ে থেকো না যে তোমার পাশের বন্ধু বলছে হুবহু লাইন লিখলে তোমাকে 1 মার্কসও দিবে না। ভুল, ভুল তথ্য। বোর্ড এক্সাম মার্কস তোমাকে দিবে, বোর্ড এক্সাম মার্কস তোমাকে দিবে। তুমি এই ভয় পাইবা না, তুমি নিজেকে মানে নিজেকে গুটায় রাখবা না, তোমার নিজেকে গুটায় রাখার টাইম নাই। ওই পাশে কি করছে, কে কি বলছে, অমুক ভাই বলে দিছে, অমুক বলে দিছে, বইয়ের লাইনটা লিখলেই তোমার মার্কস 0, এরকম কোনো জায়গায় লেখা নাই, কোনো ক্লজে, কোনো রুলসে, কোনো জায়গায় লেখা নেই। তোমাকে দিস এই প্যাসেজ অনুসারে উত্তর করতে। কেউ যদি সুন্দর করে একটু গুছায় লিখতে পারে সে 100 আউট অফ 100। কিন্তু এখন তুমি 100 আউট অফ 100 পাইবা না, তার মানে কিন্তু তুমি 50 পাইবা না, মানে 50% মার্কস পাইবা না, এমন তো হইতে পারে না। বলো, বুঝতে পারছো? বুঝতে পারছো এই প্যারাটা? বুঝতে পারছো না বুঝো নাই? বুঝতে পারছো না বুঝো নাই? ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ 5টা কোয়েশ্চেনের ভিতরে 2-3টা কোয়েশ্চেন সহজ হবে ইনশাল্লাহ। 5টা কোয়েশ্চেনের ভিতরে 2-3টা কোয়েশ্চেন এরকমই হবে। এটার অর্থ কি বা এটার ডেফিনেশনটা কি, এটা কেন ঘটেছিল, এই টাইপের। আমি আবারও বলে দিই, কোয়েশ্চেনগুলোর রিমার্ক, তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো, তুমি যদি আমার প্র্যাকটিস শিটগুলো দেখে থাকো, তুমি যদি বোর্ড কোয়েশ্চেনগুলো একবার দেখে থাকো, কোয়েশ্চেনগুলো এমনই হয় যে কি দিয়ে আসে, ডেফিনেশন টাইপের। ডেফিনেশন মানে সংজ্ঞা দিয়ে কোয়েশ্চেন করে। তারপরে কি আসে, কজ, কেন হইছে, কারণটা কি, কজ। তারপর আসে ইফেক্ট মানে কি, মানে প্রভাবটা কি, কেন প্রভাব পড়ছে। ঠিক আছে, যেমন ধরো একটা প্যাসেজ আছে, সে নো টু বুলিং অ্যাডোলসেন্সের 5 নাম্বার লেসনের, সেইখানে কিন্তু এই প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন ভরা, যে কেন বুলিং হচ্ছে, বুলিং হওয়ার কারণগুলো কি কি, তখন কজ। বা বুলিং বলতে তুমি কি বুঝো, তখন সেটা ডেফিনেশনে পড়ে যায়। বা বুলিং এর ফলে তোমার বন্ধু বা বান্ধবীর উপর কি প্রভাব পড়ে, বুলিং এর ফলে বন্ধু বা বান্ধবীর উপর কি প্রভাব মানে পড়ে। তাহলে ডেফিনেশন, কজ, ইফেক্ট, তার মানে কি, সংজ্ঞা, কেন হইছে, কি কারণে হইছে, এবং প্রভাব। এই 3টা টাইপের কোয়েশ্চেন কালকে থাকবে। তাহলে যেহেতু থাকবে, সেহেতু তুমি ঠান্ডা মাথায় প্যাসেজ থেকে বের করবা যে কোন ঘটনাটার উপর ভিত্তি করে এই কোয়েশ্চেনটা করা হয়েছে, তারপরে তুমি ওইভাবেই সাজায় উত্তরটা লিখে দিবা। বলো ইনশাল্লাহ পারবে? আমরা কি বলো পারবো আমরা? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? তুমি কি এইটুক রিয়েলাইজ করতে পারতেছো যে আসলে তেমন কোনো কিছু না, শুধুমাত্র তোমার চিন্তার অভাব। সো চিন্তার অভাবটা পূরণ করে ফেলো, তুমিও ভালো করবে কালকে ইনশাল্লাহ, তুমিও ভালো করবে, কেউ তোমাকে ঠেকাতে পারবে না। কোয়েশ্চেন মনে করো ইউনিক থেকে ইউনিক হোক। ইংলিশের ক্ষেত্রে আমরা বারবারই বলি যে আসলে কমন বলে কিছু নাই। কারণ কি, বাংলা দ্বিতীয় পত্র কোয়েশ্চেন অনেক জায়গায় কমন পড়ছে, কারণ কি, বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন তুলে দিছে। এখন ইংলিশ ফার্স্ট পেপারে এমন একটা অবস্থা হয়েছে, এইবার তোমাদের যে প্যাসেজগুলো, হট ফেভারিট প্যাসেজগুলো, এগুলো 22 ব্যাচ কেন, কোনো ব্যাচেরই ছিল না। আমি তোমারে বলি একটু দেখো, তোমাদের যে হট ফেভারিট প্যাসেজগুলো, এগুলো কোনো ব্যাচে জীবনও ছিল না। প্রথম যে হট ফেভারিট প্যাসেজটা, সেটা হচ্ছে ওয়াই এডুকেশন। এইটা একদম নতুন একটা ইউনিট, ঠিক আছে। সো এই যে ওয়াই এডুকেশন, এটা আসবে কালকে, অনেক জায়গায় আসবে ইনশাআল্লাহ। তাহলে এই ওয়াই এডুকেশন জীবনও কোথাও আসে নাই, তাহলে এটা কি কমন পড়বে আমরা বুঝো, পড়েই তো যেতে হবে, বা পরীক্ষার হলেই তো তোমাকে ইনস্ট্যান্ট অ্যান্সার করতে হবে। আবার আসো, এই যে তোমাদের ফ্যামিলি রিলেশনশিপ, গ্রিক ফিলোসফার বিভিন্ন কলেজের কোয়েশ্চেনে আসছে, এবং এটাও কালকে আসবে, কোথাও না কোথাও কালকে আসবেই। তাহলে এই যে ফ্যামিলি রিলেশনশিপ, এইটাও তো কোথাও আসে নাই, কোথাও এই মানে পার্টিকুলার লেসন তো দূরের কথা, ইউনিটি ছিল না, নতুন বই। সো তোমরা যারা এই যে কমনের আশায় বা চিন্তা করো, তাদেরকে আমি বলবো যে কমন পড়লে কি পড়তে পারে, কমন পড়লে পড়তে পারে। ধরো কেউ বলে দিছে নেলসন ম্যান্ডেলা। এখন নেলসন ম্যান্ডেলা থেকে একবার আসছিল, নেলসন ম্যান্ডেলা থেকে কি আসছিল, ফ্লো চার্ট আসছে। সো হইতে পারে ওই সেম ফ্লো চার্টটা আবার দিয়ে দিছে কোনো না কোনো বোর্ডে। ধরো ওই ফ্লো চার্টটাই কোনো না কোনো বোর্ডে দিয়ে দিছে। ভ্যালেন্তিনা তেরেস্কোভা থেকে আসছিল হচ্ছে তোমার এমসিকিউ আর কোয়েশ্চেন, তাহলে ধরো ওই ভ্যালেন্তিনা তেরেস্কোভাটাই আবার দিয়ে দিল কেউ, এমসিকিউ আর কিসের জন্য, কোয়েশ্চেনের জন্য। তারপর ধরো অ্যাডোলসেন্সের প্যাসেজগুলো, ভাই রে ভাই, যতবার আসছে কালকেও আসবে। অ্যাডোলসেন্সের প্যাসেজ থেকে কালকেও কোয়েশ্চেন আসবে 100%। এখন কোন বোর্ডে আসবে বলাটার দায়। এখন এটা কি রাজশাহী বোর্ডে আসবে, এটা কি ঢাকা বোর্ডে আসবে, এটা কি দিনাজপুর বোর্ডে আসবে, ময়মনসিংহে আসবে,
আই ডোন্ট নো, এক্সট্রিমলি সরি, আমি জানি না, তবে অ্যাডোলসেন্স থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। সো তুমি যেই বোর্ডই হও না কেন, তোমাকে তো এই প্যাসেজগুলো পড়তে হবে, অ্যাটলিস্ট এই গোনার 5-7টা 8টা প্যাসেজ একটু প্র্যাকটিস করে যেতে হবে ভাইয়া, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবে। এই যে আন্ডার রেটেড দুইটা প্যাসেজ হচ্ছে, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার এই যে সে নো টু বুলিং, এই যে মাত্র বললাম যেটা সে নো টু বুলিং, এই প্যাসেজ থেকেও কালকে চলে আসবে, এখান থেকেও কোয়েশ্চেন আসবে, সে নো টু বুলিং। আরো একটা আন্ডাররেটেড প্যাসেজ আছে, সেটা হচ্ছে ড্রিম ভাইয়া তো অনেক আগেও ছিল, হ্যাঁ ছিল, বা ড্রিম থেকে সহজে কোয়েশ্চেন আসতো না বা খুব কম আসছে, সো ড্রিম থেকেও কালকে কোয়েশ্চেন চলে আসতে পারে। তাহলে এগুলো কিন্তু তোমরা সারা বছরই পড়েছো, তাহলে তুমি কেন তোমার কনফিডেন্সের অভাব হবে? তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তোমার নিজের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো যে আমি পারবো, এই ধরনের প্যাসেজগুলো আসলে আমি ট্যাকেল করতে পারবো, ওই ট্যাকেল করার ক্ষমতা আমাকে আমার সৃষ্টিকর্তা দিয়েছেন এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, ওকে। সো কোয়েশ্চেনের ক্ষেত্রে যে কথাগুলো বললাম, এই তিনটা টাইপ, ডেফিনেশন, কজ, ইফেক্ট, এই তিনটা টাইপ থেকে আসবে, ঘুরিয়ে ফিরে প্যাসেজটা একটু চিন্তা করে এদিক ওদিক করে লাইনগুলো আগে পিছে যেটা আমরা বলি করে টোরে উত্তরটা করার চেষ্টা করবা। মনে রাখতে হবে বানান ভুল করবা না, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে কি গ্রামাটিক্যাল স্ট্রাকচার যেন ভুল না হয়। তার মানে হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেন ভুল না হয়, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের সঙ্গতি রাখবা, তারপর যেই জায়গায় অ্যাডজেক্টিভ বসে সেখানে অ্যাডভার্ব বসায়ও না, এই টাইপের ভুলগুলো কইরো না, তাইলেই তুমি মার্কস পাইবা। বুঝতে পারছো? মনে থাকবে, ঠিক আছে, বলতেছি সবকিছুতে আসতেছি ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। তাহলে আসো, এখন কোয়েশ্চেন হচ্ছে তুমি কোয়েশ্চেন দিতে পারবে। এখন টাইম ম্যানেজমেন্ট, প্লিজ যারা আসো তারা এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। টাইম ম্যানেজমেন্ট আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ আমার স্টুডেন্টরা, আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দরা আমাকে প্রায় মেসেজ দিয়ে বলে ভাইয়া রিঅ্যারেঞ্জ কেন উঠায় লিখবো, রিঅ্যারেঞ্জ উঠায় লেখার দরকারটা কি? আমার তো এত সময় নাই লেখার, আমি তোমাকে সময় বের করে দিচ্ছি, তারপরেও তুমি চেষ্টা করো রিঅ্যারেঞ্জটা উঠায় লেখার, শুধু বক্স দিয়ে উত্তর লিখো না প্লিজ। তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, কারণ কি এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস, কন্ট্রোভার্সিতে পড়ো না। দিলে তোমার কোনো ক্ষতি নাই, কিন্তু না দিলে প্রবলেম হলেও হতে পারে। সো প্লিজ, হ্যাঁ, এই ব্যাপারটা একটু মাথায় রেখো, কারণ তুমি তো চাও না প্রবলেমে পড়তে, তুমি তো চাও না যে ফার্স্ট পেপারের এক্সাম দিয়ে এসে হেডেক রেখে সেকেন্ড পেপারের এক্সামের প্রস্তুতি নিতে, তাই না? তুমি চাও একদম নিট এন্ড ক্লিন থেকে সেকেন্ড পেপারের প্রস্তুতি নিতে। তাহলে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে, আমি মনে করি একটা এমসিকিউ আর কোয়েশ্চেন অ্যান্সার, এই পার্টে মার্কস হচ্ছে 20। এই 20 মার্কসের জন্য তুমি সর্বোচ্চ সময় রাখবা হচ্ছে 40 মিনিটস, worth it 40 মিনিটস। অনেকের হয়তো এই 20 উত্তর করতে 20 মিনিটও লাগতে পারে, আমি না করতেছি না, অনেকের হয়তো এই 20 উত্তর করতে 20 মিনিটও লাগতে পারে, আবার অনেকের হয়তো 1 ঘন্টাও লাগতে পারে, আমি না করতেছি না। তবে আমার মতে 40 মিনিটস একদম অপটিমাম একটা টাইম। তুমি 40 মিনিটসে তোমার টার্গেট থাকবে ভাই বোর্ড এক্সাম, তো এখানে হেলাফেলা নাই ভাই, হেলাফেলা করিও না। তুমি সুপার ট্যালেন্টেড, আমি তোমাকে কুর্নিশ করি, আমি তোমাকে স্যালিউট করি, তুমি সুপার ট্যালেন্টেড, তারপরও বোর্ড এক্সাম তো পুরো 3 ঘন্টাকে কাজে লাগিও। তোমার জীবনের একবারই আসবে, বারবার তো তুমি দিবা না। তুমি তো আগামীকাল আল্লাহর মাফ করুক তুমি ফেল করে তুমি তো পরের বছর এক্সাম দিবা না, এটা তো তোমার ইচ্ছা না। সো তুমি বোর্ড এক্সাম 3 ঘন্টাই ধরে রাখবা, তাহলে অন্তত 40 মিনিট। এতে করে কি হবে, যদি নতুন প্যাসেজও আসে সেই প্যাসেজটা তুমি পড়তে পারবা, এবং প্যাসেজ পড়ে তুমি উত্তর করারও সময় পাবা। এবং ওই যে ভাইয়া গাইডলাইনে বলছি যে প্রথমে প্যাসেজ পড়াটাই উত্তম। তুমি প্যাসেজটা আগেই পড়ে থাকো, বা তোমার একদমই নতুন হোক, তুমি প্যাসেজটা প্রথমে একবার পড়ে নিও, আগেই কোয়েশ্চেনের দিকে দৌড়াও না, তাহলে আরো বেশি মাথা নষ্ট হয়ে যাবে। যদি প্যাসেজ কমন না পড়ে আর তুমি যদি কোয়েশ্চেন পড়া শুরু করে দাও, মানে এমসিকিউ আর কোয়েশ্চেন অ্যান্সার প্যাচে পড়বা, তাহলে প্লিজ 40 মিনিট একদম ফিক্সড লক করে দিবা। 40 মিনিট তুমি কি করবা, এইটার জন্য রাখবা, এই 20 নাম্বারের জন্য। ওকে, এরপরে আসো, এরপরে তুমি কি করবা, এরপরে তোমাকে অ্যান্সার দিতে হবে হচ্ছে কি, তোমাকে অ্যান্সার দিতে হবে ফ্লো চার্ট আর সামারির কথাটা বুঝো। ফ্লো চার্ট আর সামারি, ফ্লো চার্টের ক্ষেত্রেও তোমাকে প্যাসেজটা একটু বিশ্লেষণ করতে হয়, কারণ ফ্লো চার্টের টপিক থাকে, ফ্লো চার্ট লেখার সময় অনেক কিছু চিন্তা করতে হয়। সো ফ্লো চার্টের ক্ষেত্রে তুমি সময় দিলা কত, তুমি ফ্লো চার্টে সময় রাখলা হচ্ছে 15 মিনিটস, 15 মিনিট। তবে আমি বলবো যে সহজ পড়ে গেলে এটা 10 মিনিটে শেষ করে ফেলো, 10 মিনিটে শেষ করার চেষ্টা করো, ঠিক আছে? ফ্লো চার্টের জন্য তুমি 15 মিনিট রাখলা, বা 10 মিনিটে শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ, কারণ ফ্লো চার্টে মার্কস মাত্র 5, ফ্লো চার্টের জন্য বেশি সময় দেওয়া যাবে না। তবে সামারির ক্ষেত্রে তোমরা ক্লাস থেকে যাও না, আমি তোমার দেখাই দিব সামারি আর ফ্লো চার্টের যে
টেকনিকটা আছে, যে টেকনিকটা ইউজ করলে অ্যাকচুয়ালি তুমি আই ওয়াশ করতে পারবা তোমার টিচারে, এবং টিচারও তোমাকে ভরে ভরে নাম্বার দিবে, সেটা সম্পর্কে একটু আলোচনা করব, তোমরা একটু ওয়েট করো। তাহলে এই সামারিটার ক্ষেত্রেও তুমি অ্যাটলিস্ট মার্কস কত রাখলা, সময় কত রাখলা, 15 মিনিটস রাখলা। 15 মিনিট অনেক সামারির, তোমার টিপে টিপে 5টা লাইনই লিখতে হবে, অর্থাৎ তুমি কলম ভেঙে ভেঙে মোটে 5টা লাইন লিখবা, এবং 5টা লাইন লিখার মতোই সামারি আসে। সামারি যেই প্যাসেজ থেকে আসুক না কেন, ওই প্যাসেজের পুরো অংশ তোমাকে জীবনেও দিবে না, এবং এরকম কোনো প্যাসেজ নাইও তোমাদের বইয়ে, এমন কোনো প্যাসেজ নাই যেই প্যাসেজটার পুরাটা অংশ দিয়ে তোমার সামারি দিব, ওর প্রশ্নেই জায়গায় আটবে না, ওই প্রশ্নেতেই জায়গায় আটবে না। এই জন্য গত বছর 2-1 জায়গায় পয়েম দিয়ে দিছে, 2-1 জায়গায় সামারি কি দিছে, পয়েম দিছে। ড্রিমের যে 2টা ছোট ছোট পয়েম আছে না, 8 লাইনের 2টা পয়েম আছে না ড্রিমের, 2 জায়গায় মনে ড্রিমের পয়েমও দিয়ে দিছিল যে ওখান থেকে ভাই সামারি লিখো। সো তোমাকে কিছু লজিক্যাল, মানে তুমি এই জিনিসগুলো সিম্পলি চিন্তা করবা, 4 পার্টের কোয়েশ্চেনে এত বড় সামারি দিবেই না, যেই সামারি তোমার 6-7 লাইন লিখতে হবে। তুমি মাথায় রাখবা যে সামারিতে তোমার 15 মিনিট এই জন্য দিবা যাতে করে এমন না হয় যে তাড়াহুড়ায় তুমি লাইন উল্টাপাল্টা লিখো, ঠিক আছে? তাহলে বুঝলাম যে প্রথম যেই মার্কস গুলো আছে এখানে, কত মার্কস, 35 নাম্বার। 35 নাম্বারের জন্য তুমি 40 আর 15 30, তার মানে হচ্ছে 70 মিনিটস, তার মানে 1 আওয়ার 10 মিনিটস, 1 আওয়ার 10 মিনিটস তুমি এটার জন্য রাখবা। তুমি এই পুরো অংশটার জন্য 1 আওয়ার 10 মিনিটস রাখবা, বুঝতে পারছো? এর বেশি এক্সিড করো না, এর মধ্যেই সব লেখা ফেলার চেষ্টা করো। 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে এই অ্যান্সার গুলো করার চেষ্টা করো, সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট, এর বেশি জীবনও যায় না, তাহলে আবার তুমি টাইম নিয়ে প্রবলেমে পড়বা। ওকে, নেক্সট যেই জিনিসটা শেষ করে দেই, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা শেষ করি, তারপরে ব্যাখ্যা করছি। তারপরে তুমি উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ কি করবা, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের অ্যান্সার করার চেষ্টা করবা 25 মিনিটসে, ঠিক আছে? 25 মিনিটের 1 মিনিটও বেশি নিও না, কারণ এখানে নাম্বারটা 15 তো, তাই একটু গুরুত্ব দিও। নাম্বারটা 15, পারলে তাড়াতাড়ি লিখতে পারবা, না পারলে একটু চিন্তা করে লিখতে হবে। তাই তুমি চেষ্টা করবা যে ভাই আমার মাথায় থাকবে যে 25 মিনিটের বেশি আমি নিবই না, 25 মিনিট ম্যাক্স, ঠিক আছে? তারপরও যদি এদিক ওদিক লাগে, ইটস আপ টু ইউ, কারণ সবকিছু তার টাইম মেনে হবে না। আমি যত এখানে বলে দেই এটা 1 ঘন্টা 10 মিনিটে, এটা 25 মিনিটে, এটা 20 মিনিটে, জীবনও এরকম হবে না, আমিও জানি। বাট তোমার একটা তাগিদ থাকতে হবে, তোমার তাগিদটা থাকলেই তুমি দেখবা যে পরীক্ষার হলে তোমার কাছ থেকে পজিটিভ আউটপুটটা বের হচ্ছে, তুমি যা পড়ছো ওগুলোর উপর পজিটিভ একটা ভাইব থাকবে। তাহলে উইথ ক্লুজ উইদাউট ক্লুজের পরে তুমি রিঅ্যারেঞ্জ দিলা, ধরলাম রিঅ্যারেঞ্জ। এই রিঅ্যারেঞ্জ মাথা নষ্ট করে ফেলে অনেকের, বাট মাথা নষ্ট করা যাবে না। রিঅ্যারেঞ্জেরও তুমি 10 থেকে 15 মিনিটের বেশি নিতে পারবা না, রিঅ্যারেঞ্জ 10 থেকে 15 মিনিটের বেশি নিতে পারবা না, নিয়ে নিবা। তাহলে মোটামুটি আগের অংশটার এই অংশটা যদি মেলাই, প্রায় 1 ঘন্টা 50 মিনিট এখানে চলে যাবে, 1 ঘন্টা 50 মিনিট চলে যাবে। তুমি পাবা 1 আওয়ার, তুমি পাবা কি 1 আওয়ার, কারণ আমি 10 মিনিট রিভিশনের জন্য রাখতেছি, 10 মিনিট আমি রিভিশনের জন্য রাখতেছি। তাহলে 1 ঘন্টায় কিন্তু তোমাকে 3টা টপিক উত্তর করতে হবে তখন 1 ঘন্টায়। কি কি সেগুলো? একটা হচ্ছে ইনফর্মাল লেটার, আমি যেইভাবে বলতেছি সেভাবে উত্তর করো, দেখবা যে আসান লাগবে। আরেকটা হচ্ছে কি গ্রাফ চার্ট, সবার শেষে স্টোরি রাইটিং। আমি আবারও বলে দিচ্ছি, যেই স্টুডেন্টরা স্টোরি রাইটিং সবার শেষে দিবা না, তারা একটা বিপদে পড়বা। সো বিপদে যেহেতু তুমি পড়তে চাও না, আমি বিশ্বাস করি তোমরা যারা আছো কেউই স্টোরি রাইটিংটা আগে উত্তর করিও না ভাই, স্টোরি রাইটিংটাকে সবার শেষে রেখে দাও, কারণ স্টোরি রাইটিং হচ্ছে একটা ইনফর্মাল ওয়ে অফ রাইটিং। আবারও বল দিচ্ছি, স্টোরি রাইটিং হচ্ছে একটা ইনফর্মাল ওয়ে অফ রাইটিং, অর্থাৎ এইখানে তোমাকে খুব বেশি চিন্তা ভাবনা করে উত্তর করতে হয় না, তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে বানান ভুল না করলে, আর ওইসব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে পার্টস অফ স্পিচের পজিশন ভুল না করলে তোমাকে স্টোরি রাইটিংয়ে কেউ গ্রামাটিক্যালি ভুল ধরতে পারবে না। তুমি চাইলে তুমি কনভারসেশন স্টাইলে স্টোরি করো, তুমি চাইলে তোমার এমন হলো যে তুমি তোমার মনের মতো করে একটা তোমারই ইতিহাস লেখা দিয়ে আসো কোনো এক ঘটনায়, যেগুলো ক্রিয়েটিভ স্টোরি আসে, তাহলে তুমি এই স্টোরি রাইটিং কখনোই আগে লেখার চেষ্টা করিও না। যারা স্টোরি রাইটিং আগে লিখতে গেছে তারাই প্রবলেমে পড়ছে। বিশ্বাস না করলে যারা এসএসসি দিছে, তোমরা আলটিমেটলি দিয়েছিলা, বাট তোমরা তো ইংলিশ দিতে পারো নাই, সো আলটিমেটলি সেটা একটা ভিন্ন হিসাব, কিন্তু যারাই দিছে
তারাই জানে যে আসলে রাইটিংয়ে আমি যদি স্টোরিটা কোনোভাবে আগে দিয়ে দেই তাহলে একটা প্রবলেমে পড়া হয়। তুমি টেনশনে পড়ে যাও যে আমি স্টোরি বেশি লিখলাম না কম লিখলাম, আমার গ্রাফ চার্ট এখন কি হবে। সো টেনশন নাই, তুমি কি করবা, তুমি আগে ইনফর্মাল লেটার লিখবা, তুমি তারপরে গ্রাফ চার্ট লিখবা, তারপরে শেষে গিয়ে তুমি স্টোরি রাইটিং লিখবা, এবং 1 ঘন্টায় এই 3টা লেখা খুবই সম্ভব। তবে যারা যারা টাইম বের করতে পারবা, যারা যারা ওই জিনিসগুলোতে 1 ঘন্টা 50 মিনিট সময় লাগাবা না, তারা কিন্তু 1 ঘন্টার বেশি সময় পাবা। সো আমি মোটামুটি করে তোমাদেরকে জাস্ট বলে দিলাম যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা প্লিজ একটু মাথায় রেখো, প্লিজ একটু মাথায় রেখো, যাতে করে এমন না হবে আমি তো ফুল অ্যান্সার করতে পারি নাই, এরকম যেন কখনো না হয়, ঠিক আছে, এরকম যেন না হয়। ওকে, আর রিঅ্যারেঞ্জ যদি আমি কেন বলেছি রিঅ্যারেঞ্জ 10-15 মিনিট, তার কারণ হচ্ছে তুমি যদি বক্স করে লিখো রিঅ্যারেঞ্জের উত্তরটা বক্স করে, ধরো এইভাবে একটা বক্স করে তুমি উত্তর লিখলা, এইটা করতে তোমার সর্বোচ্চ 5 মিনিট লাগবে বা 6-7 মিনিট লাগবে, আর ওই যে বাকি যে প্যারাগ্রাফের মতো লিখবা সেগুলো লিখতে তোমার 8-9 মিনিট লাগতে পারে, যদি দ্রুত তুমি লিখতে পারো। দ্যাটস ইট। সুন্দর করে লেখাটা খুব জরুরি না, লিখতে পারাটা জরুরি। ওকে, তাহলে যেখানে ছিলাম, এখন ভাইয়া ফ্লো চার্ট কিভাবে উত্তর করব, চলো ফ্লো চার্ট। আমি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন দিব এইভাবে, আমি কি দিব, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং কি দিব 3, ফ্লো চার্ট। ধরো ফ্লো চার্ট আসলো, ফ্লো চার্ট যদি আসে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব এই লাইনটা লিখার, এই লাইনটা লিখার, ঠিক আছে। ফ্লো চার্ট ইজ গিভেন বিলো, ফ্লো চার্ট ইজ গিভেন বিলো শোয়িং। শোয়িংটা সবার প্রশ্নে থাকবে, এই শোয়িং এর পরে বাকি যা আছে কোশ্চেনে লিখে দিবা। তাহলে এ ফ্লো চার্ট ইজ গিভেন বিলো শোয়িং, আর ফ্লো চার্ট ইজ গিভেন বিলো শোয়িং যেই টপিকটা থাকবে, যেই সাবজেক্টটা থাকবে সেটা। এরপরে কি করবা, অবশ্যই ফ্লো চার্টে যে 1 নাম্বার দেওয়া থাকে সেটা আগে লিখে নিবা। ধরো 1 নাম্বারে আছে কি, হোমলেস, কি আছে, হোমলেস। এখন প্রশ্নে এইচটা বড় হাতের দেওয়া, আর হোমলেস একটা ওয়ার্ড, সো সিঙ্গেল ওয়ার্ড আমি চাইলেই ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে পারি। এটা আমেরিকার ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে বিগত বছরে বোর্ড কোশ্চেনে এসেছিল। তাহলে আমি কি করবো, একটা ছোট্ট বক্স করবো, হাত দিয়েই করলাম, আমার স্কেল করে টাইম ওয়েস্ট করার দরকার নেই, হাত দিয়েই করলাম, বাট সুন্দর হইলো শেপটা। তারপরে তুমি একটা অ্যারো দিবা, তারপরে আবার 0.2 দিবা, মানে 202 দিবা, দেওয়ার পরে তুমি কি করবা, হোমলেস, ধরো জবলেস, তার কন্ডিশন, তার কন্ডিশন ব্যাখ্যা করতে দিই, সে হোমলেস, এটা দেওয়া ছিল, তাই এটা আমি আগেই লিখবো। তারপরে জবলেস, তারপরে এরকম করে নিচে যেতে থাকবো, এরকম করে কি করব, এরকম করে আমরা নিচে যেতে থাকবো, ঠিক আছে। এরকম করে অ্যারো দিব, এরকম করে লিখতে থাকবো, এরকম করে অ্যারো দিব, এরকম করে লিখতে থাকবো। তাহলে মনে রাখতে হবে 6 পর্যন্ত আসবে। কত পর্যন্ত, 6। তোমরা এটা ভুলে যেও না, তোমরা অবশ্যই যেটা দেওয়া থাকে সেটা লিখে তারপরে উত্তর করবা, মনে থাকবে তো, যেটা দেওয়া থাকে সেটা লিখে তারপর উত্তর করবা। তাহলে মোট 6 পর্যন্ত তোমার আসবে। কয় পর্যন্ত আসবে, 6 পর্যন্ত, এবং এইটাই সবচেয়ে সুন্দর স্টাইল। আর রইলো বাকি যে ভাই স্মল লেটারে লিখবো নাকি ক্যাপিটাল লেটারে, সাধারণত স্মল লেটারেই লেখা উচিত। তারপরে যদি কোয়েশ্চেনে ক্যাপিটাল লেটার থাকে তুমিও ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। বলো বোঝা গেছে, বোঝা গেছে। আর স্টাইলগুলো আমরা সবাই জানি, স্টাইলগুলো আমরা সবাই জানি, ইদার আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম আসবে, অথবা ভিআইএনজি পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ওয়েতে, অথবা কোনো একটা নাউন ফ্রেজ দেওয়া থাকবে, নাউন ফ্রেজ, অথবা অ্যাডজেক্টিভ, শুধু একটা অ্যাডজেক্টিভ, যেমন এই যে হোমলেস, জবলেস, ঠিক আছে। অথবা তোমার কি থাকতে পারে, অথবা বলতে আর কিছুই থাকে না, আর দুইটা থাকে সাধারণত, এটা খুব কম, রেয়ার আসে, হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3 এই স্টাইলে থাকতে পারে, বা বিং দিয়ে থাকতে পারে, বিং দিয়ে থাকতে পারে। সো এইগুলোর বাইরে সাধারণত থাকে না, ইদার ফ্রেজ আকারে থাকে, মানে কতগুলো শব্দগুচ্ছ থাকে, শব্দ থাকে, নর্মাল শব্দ, আইএনজি টাইএনজি যুক্ত না, ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম না। সো এই টাইপের যা থাকবে একটু বই থেকে বের করবা। এই ফ্লোচার্ট গুলো 3টা নির্দিষ্ট জিনিসের উপর ভিত্তি করে আসে। একটা কি, একটা হচ্ছে কন্ডিশন ব্যাখ্যা করা। কি ব্যাখ্যা করা, কন্ডিশন ব্যাখ্যা করা, যে তোমার এমন একটা ফ্লোচার্ট বানাও যেখানে যেই প্যাসেজটা আছে সেই প্যাসেজের ক্যারেক্টারের কন্ডিশনটা কি, সে কেমন অবস্থায় আছে, সে কি চিন্তা করতেছে। দ্বিতীয় যেটা আসে সেটা হচ্ছে কি, সেটা খুবই সিম্পল, যে একটা প্যাসেজের একটা ক্যারেক্টার এই ঘটনাটাকে কিভাবে রিয়েক্ট করতেছে, অর্থাৎ তার রিয়েকশন গুলো কেমন, ঠিক আছে, রিয়েকশন গুলো কেমন, অথবা এর যে আফটার ইফেক্ট গুলো, হ্যাঁ এখানেও প্রভাব চলে আসে, আফটার ইফেক্ট গুলো কি কি, ঠিক আছে। যেমন অ্যাডোলসেন্সের ক্ষেত্রে আমরা জানি যে বিয়ে যদি আগে হয়, মেয়েদের বিয়ে যদি আগে হয় তাহলে কি কি সমস্যার তৈরি হয়, এরকম ফ্লোচার্ট এসেছে বিগত বছরে, এরকম ফ্লোচার্ট এসেছে যে আর্লি ম্যারেজ যাদের হয় তাদের কি কি প্রবলেম ফেস করতে হয়, বা তাদের কি কি প্রভাব পড়ে শারীরিক, মানসিক এবং সামাজিক, আর্থসামাজিক সব দিক থেকে, তো পারিবারিক। সো ওই রিঅ্যাকশন গুলো বা ইফেক্ট গুলো লিখতে হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট 3 নাম্বার টাইপটা, এটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কোনো একটা প্যাসেজের
ক্যারেক্টারিস্টিক্স গুলা, অর্থাৎ ওই প্যাসেজটাতে কি বলতে চাইতেছে। ফর এক্সাম্পল ধরো কালকে ইকো ট্যুরিজম থেকে আসলো, বা ফর এক্সাম্পল ধরো কালকে স্টপ ওই যে বুলিং থেকে আসলো, সে নো টু বুলিং, তাহলে সেখান থেকে আসতে পারে যে এই বুলিং এর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, বা ইকো ট্যুরিজমের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, বুঝতে পারছো? তাহলে সেখানে তোমাকে কি করতে হবে, নাউন ফ্রেজ আকারে হয়তো লিখতে হবে, কারণ ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য যেখানে থাকবে সেখানে ফ্রেজ আকারেই থাকবে কোয়েশ্চেন। সো আমার প্র্যাকটিস শিটগুলো যারা পড়ছো তারা অবশ্যই এই ক্যারেক্টারিস্টিক্স ওয়ালা জিনিসগুলো পড়ে ফেলার কথা, ঠিক আছে? আমি একটা পোস্টও করেছিলাম পেজে, যেগুলো আছে সেগুলো যদি পড়ে থাকো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? বলো বলো, ফ্লো চার্ট নিয়ে আর কারো কোনো ঝামেলা? ফ্লো চার্ট নিয়ে কারো কোনো ঝামেলা আছে? বলো দ্রুত দ্রুত বলো, বুঝতে পারতেছ? পাশাপাশিও হয় বাবা, ফ্লো চার্টও পাশাপাশি লিখা যায়, আমি না করতেছি না তো। আমি কি বলছি ফ্লো চার্ট পাশাপাশি লিখবা না, ফ্লো চার্ট পাশাপাশি লিখলেই তোমাকে মার্কস কেটে দিবে? না বাবা, কিচ্ছু কাটবে না। তোমাকে জাস্ট একটা স্ট্যান্ডার্ড ওয়ে বললাম, তোমাকে জাস্ট স্ট্যান্ডার্ড ওয়ে বললাম। দেশের সারা বাংলাদেশে যে বড় বড় বিভাগীয় শহরগুলো আছে, সেখানে যে সেরা সেরা কলেজগুলো আছে, ঢাকা হোক, চিটাগাং হোক, বগুড়া হোক, সেটা হোক তোমার রাজশাহী, সেটা হোক তোমার দিনাজপুর, বা সেটা হোক তোমার সিলেট, বা সেটা হোক তোমার ময়মনসিংহ, ইভেন কি চট্টগ্রাম, যা আছে, তারা টিচাররা এটা পছন্দ করে যে এই যে উপর থেকে নিচে ভার্টিক্যাল ভার্টিক্যাল যেটা পছন্দ করে। আমি অনেক স্টুডেন্টের সাথে কথাবার্তা হয়েছে, তো আমার 23 ব্যাচের অনেক স্টুডেন্ট ছিল, তাদেরকেও যখন আমি প্রাইভেট ব্যাচে ক্লাস নিছি তখন তারা এরকম আমাকে বলছে যে আমার টিচার তো বলছে এইভাবে করতে। তো ফাইন, টিচার যেহেতু বলছেন, টিচার আমার থেকে ওয়ে সিনিয়র, আমি তাকে উল্টো টিচার বলি এবং রেসপেক্ট করি। সো টিচার যদি বলে ভার্টিক্যাল, তাহলে ভার্টিক্যালি লিখবা। কিন্তু তার মানে যে তুমি পাশাপাশি লিখলে ভুল হবে তাও না, পাশাপাশি লিখলেও হবে। ফ্লো চার্টটাই হচ্ছে কি, উপর থেকে নিচে যাবে না বাম থেকে ডানে যাবে, এই তো। আর ফ্লো চার্টের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নটা রাখবা। এখন তুমি বাম থেকে ডানে যাও আর তুমি উপর থেকে নিচে আসো, অ্যারো চিহ্নটা রাখবা, এইটাই ফ্লো চার্ট। তোমরা যারা আইসিটি পড়ছো তারা জানো, আমার আর ব্যাখ্যা করার দরকার নেই, ঠিক আছে? ওকে ওকে, ডান, পারফেক্ট পারফেক্ট। এমসিকিউ যেগুলো পারো না, আমি আবারও বলতেছি ভাইয়া, যারা বলতেছো ভাই আমি তো এমসিকিউ পারতেছি না, বা আমার এমসিকিউ পারা নাই, বা আমি কি করব এখন, আমি বলি টেনশন করিও না, টেনশন করিও না। এমসিকিউ পারো না মানে এরপরে আর পারবা না এমন কিছু না। এমসিকিউ নিয়ে কথা বলেছি ভাইয়া, এমসিকিউ নিয়ে একটু আগেই বলে দিছি। এখন আসো, তোমাদের যে সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে সামারি। সামারিতে তোমরা কি করবা কি করবা না সেটা বলে দিচ্ছি। প্রথম কথা, সামারি যখন তুমি উত্তর করবা, প্রথম কথা তুমি যখন সামারি উত্তর করবা, এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা। সামারি, সামারি ধরো এই একটা পেজ, আমার কথাগুলো মনোযোগ দিয়ে যারা শুনবা তারা কালকে খেয়াল রাখবা যে ভালো করছো। ধরো এই পেজে তুমি উত্তর করতেছো, এই যে আমি মার্জিন টানলাম পেজের, একটা মার্জিন টেনে আমি এরকম করলাম, বা আর একটু ছোট করতে পারো। তো এইখানে আমার কি হয়, ওই যে ব্লকটা হয় অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং, এই ব্লক। তাহলে পেজটা এই পর্যন্ত থাকে খালি, একটা পেজ। কল্পনা করো প্লিজ, কল্পনা করো প্লিজ, তুমি চিন্তা করো যে আগামীকাল পরীক্ষার হলেই বসছো। তাহলে তুমি যখন এখান থেকে লেখাটা শুরু করো, তোমরা অনেকে দেখবা অনেকের লেখার ধরন হচ্ছে এরকম, অর্থাৎ অনেক বড় বড় করে লিখে। কেমন লিখে, ইকো ট্যুরিজম ইজ এরকম, বা ধরো এডুকেশন, এরকম বড় করে লিখে। তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তুমি পুরো খাতায় এরকম বড় করে লিখো, কোনো সমস্যা নেই। পুরো খাতায় এরকম বড় বড়, এরকম গোল্লা গোল্লা করে, হ্যাঁ, বিশাল সাইজের লেখো, কোনো সমস্যা নাই। কিন্তু 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 তুমি সর্বোচ্চ চেষ্টা করবা যখন তুমি মানে সামারি লিখতেছো তখন অনেক ছোট করে লিখতে। ভাইয়া পিতি পিতি করে এইভাবে লিখবো না, এইভাবেও তো লেখা যাবে না, কিচ্ছু দেখা যায় না, দেখো তোমরা তো দেখতেছো না, এইভাবেও না। মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবা, অর্থাৎ ধরো এইরকম, এই অনুসারে এইরকম, এই যে লিখতেছি। স্যার লেখার ক্ষেত্রে একটা আই ওয়াশের ব্যাপার আছে, এখানে টিচার অনেক ক্ষেত্রে এই জিনিসটা অনেক কাজে লাগে। সেটা হচ্ছে তুমি যদি একটা সামারি চিন্তা করো, একটা পেজে তুমি দুই ভাগে ভাগ করো, ধরো এটা হচ্ছে পেজের একটা অংশ, এটা হচ্ছে পেজের একটা অংশ। এখন যেহেতু স্বাভাবিকভাবে তুমি এই একটা অংশে তুমি কি করছো, ওই যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং লিখছো, তার একটা অংশ চলে গেছে। এই অংশটার ভিতরে তুমি অ্যাটলিস্ট 3টা লাইন লেখার চেষ্টা করবা। কয়টা? 3টা লাইন। আর এই অংশে তুমি সর্বোচ্চ 2 লাইন লিখবা এবং লেখাটা এইখানে শেষ করে দেওয়ার চেষ্টা করবা। তার মানে সামারিতে গিয়ে যেন এমন না হয়, অ্যাটলিস্ট যেন এই পরিমাণ জায়গা তোমার খাতায় খালি থাকে। তুমি যাই লেখো না কেন বাবু, তুমি যাই লেখো না কেন, তোমার জন্য অ্যাটলিস্ট এই পরিমাণ জায়গাটা খালি থাকে। তাহলে টিচার কি মনে করবে যে না, সে আসলে সামারি লিখছে। না হলে কিন্তু আসলে সামারি হবে না। আবারও বলতাছি, কারণ কি, তুমি অনেক ভালো লিখছো, তুমি একদম ফার্স্ট ক্লাস লেখা লিখছো, একদম A1, কিন্তু তুমি পুরো পৃষ্ঠা জুড়ে সামারি লিখছো, তুমি নাম্বার পাবা না। তুমি লিখে রাখো আমার কথাটা, তুমি 100% লিখে রাখো, তুমি নাম্বার পাবা না। কিছু জিনিসের না, মানে ওই যে বলে না যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, তো আগে তোমার দর্শনধারী, তোমার আগে আগে দেখবে যে দর্শনটা কি, চোখের দেখায় পড়ে না চোখের পলক। তুমি যদি আমার কাছেও খাতায় নিয়ে 1 পৃষ্ঠা লেখছো, তোমার ইংলিশ সুপার,
তোমার ইংলিশের রাইটিং অ্যাবিলিটি সুপার, কিন্তু তুমি এক পৃষ্ঠা ধইরা তুমি একটা সামারি লিখছো, তুমি 5 লাইনই লিখছো বা তুমি 6 লাইন লিখছো, তুমি কিন্তু মার্কস পাইবা না। তুমি লেখা রাখো, তোমাকে পার্শিয়াল মার্কস দিবে, 5-6 দিবে। অথচ তুমি সেই লেখাটাই যদি একটু মানে ওই সেম লেখাটাই যদি তুমি একটু অ্যাডজাস্ট করে মোটামুটি একটা পেজের অর্ধেকের একটু বেশিতে শেষ করতা, তাহলে ওই জিনিসটা দেখতা 8-9 পাওয়ার মতো হয়ে যায়, 7-8-9 ইজিলি তখন পাওয়া যায়। সো সাইকোলজিটাকে মাথায় রাখো, কারণ এমন পর্যায়ে পড়ো না যে লেখছো তো সেরা কিন্তু নাম্বার দিতে পারে না 5। কেন? কারণ হচ্ছে তোমার প্রেজেন্টেশন। বলো মনে থাকবে সামারির ক্ষেত্রে এই কথাটা? মনে থাকবে? মনে থাকবে বাবা? এই কথাটা মনে থাকবে? ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রেখো ভাই, এই জিনিসটা একটু মাথায় রেখো। ইনশাল্লাহ স্যারের চোখের পলক পড়বে না তোমার খাতা দেখে। এইখানে যারা আসো, এই ক্লাসটা যারা দেখতেছো এবং এই ক্লাসটা যারা একটু পরে দেখবে, আমি জানি না ইউটিউবে আর কারা কয়জন কতটুকু দেখতে পারবে এই রাতে, অলরেডি মনে হয় 11টা বাজতেছে, আমি দ্রুত শেষ করবো, ইউটিউবে আপলোড দিয়ে দিব। আমি জানি না কয়জন দেখবে, 100 জন, 200 জন, 300 জন, 500 জন, যারাই দেখবে এই জিনিসটা কেউ মিস করিও না ভাই। তোমাদের কাছে অনুরোধ, আমার অনুরোধ, তোমরা সামারি লিখতে গেলে এই জিনিসটা মিস করিও না, তোমরা অনেক ভালো লিখতে পারবা, এই জিনিসটা খেয়াল করবা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা দেখো সামারিতে লাইন হচ্ছে 5টা সর্বোচ্চ লিখতে হয়, বা পরজোর 6টা যদি ওই রকম কোনো প্যাসেজ আসে, কারণ আমরা তো 1/3 লিখবো, তাই না? সামারির ক্ষেত্রটাই আমরা 1/3 লিখি। সো 5টা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা ধরেই নেই 5টা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন। এখন ভাইয়া তুমি যদি লেখো একটা জিনিস সম্পর্কে, দিস প্যাসেজ ইজ অল অ্যাবাউট আমেরিগো, দিস প্যাসেজ টক্স অ্যাবাউট ইকোট্যুরিজম, দিস প্যাসেজ টক্স অ্যাবাউট দ্য স্ট্রাগল অফ নেলসন ম্যান্ডেলা, আমি ভুল বলতেছি না, আবারও বলতেছি, এই ধরনের লাইন ভুল না, কিন্তু এই ধরনের লাইন তোমার পটেনশিয়ালটাকে কমায় দেয়। তুমি 100% শিওর থাকো। তুমি দেখো, আমি লজিক নিয়ে কথা বলি, আমি কোনো আন্দাজি কথা বলতেছি না। তুমি বাংলা যখন সারাংশ বা সারমর্ম লিখো, আবারও বলতেছি, বাংলা যখন তুমি সারাংশ বা সারমর্ম লিখো, তখন কি তুমি কখনো এইভাবে লিখো যে এই কবিতাটা অমুক কবির এই ঘটনা সম্পর্কে লেখা হয়েছে? তুমি একটু চিন্তা করো তো। তুমি তো জানো, ধরো সোনার তরী থেকে একটা আসলো কথার কথা সারমর্ম, তুমি জানো সোনার তরী কে লিখছেন, তাহলে তুমি কি ওটা লেখো যে ওই কবিতাটা রবীন্দ্রনাথ এমুক কৃষককে এটা বুঝিয়েছিলেন? এই একটা লাইন লিখে তুমি তোমার পটেনশিয়ালটা নষ্ট করিও না। যদি তোমার 5টা লাইন লেখার মতো হিম্মত থাকে, তুমি 5টা লাইন নিজের মতো করে লিখো। ওই প্যাসেজ এই স্টোরিটা বলতাছে, এই প্যাসেজ থেকে এই জিনিসটা জানা যায়, এটা লেখারও উপায় আছে, কিন্তু ওইটা যে এইভাবেই লিখবা যে দিস প্যাসেজ ইজ অল অ্যাবাউট, দিস প্যাসেজ টেলস আস অ্যাবাউট, এই টাইপের জিনিসগুলো, ওই যে ফ্রেমওয়ার্কগুলো লিখো না। এইটুকুই বলবো, আর কিচ্ছু বলবো না, বাকি তোমাদের কাছে। ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা করিও ফ্রেমওয়ার্ক লিখো না। যদি না পারো যে ভাই সরি ভাই, আপনার এই সব কথা মনে রাখার টাইম নাই, আমাকে এই লাইন লিখতেই হবে, নাইলে তো আমার আর লাইনই লেখা নাই, তাহলে তুমি লেখো, কোনো সমস্যা নাই, তাহলে তার কিছু করা নাই, লিখে দিয়ে আসতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ছাড়া যাবে না কোনো কিছু, লিখে দিয়ে আসতে হবে। যদি পারো দ্যাটস ফাইন, না পারলেও যেটা আছে ওই ফ্রেমওয়ার্ক ধরে লিখে দিবা, শেষ। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, পারফেক্ট। না 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 না, পয়েম থেকে সামারি আসলে 4টা পয়েম, বলে দিছি, এটা সারাদিন বলতেছি, পয়েম থেকে সামারি আসলে 4টা পয়েম। ড্রিমের দুইটা পয়েম আছে, ড্রিমের দুইটা, একটা হচ্ছে স্কুল বয় সামারসেটের স্কুল বয়, আর একটা হচ্ছে তোমার লাভ এন্ড ফ্রেন্ডশিপ, এটা বোধহয় শেক্সপিয়ারের লাভ এন্ড ফ্রেন্ডশিপ। এর বাইরে কিছু না, এর বাইরে কোনো কিছু না। ঠিক আছে, লাভ এন্ড ফ্রেন্ডশিপ, এই তো ইনশাল্লাহ আসলে এগুলো থেকে আসবে, হোপফুলি আসলে এগুলো থেকে আসবে, এর বাইরে মনে হচ্ছে না। হ্যাঁ, আরেকটা পয়েম আছে, আমি জানি, আমি বলে দিচ্ছি, আরেকটা পয়েম আছে নতুন, তোমাদের একদম লেসন নতুন, ওইটা যদি আইসা পড়ে তাহলে ভাই এক্সট্রিমলি সরি, কারণ ওইটা যে করবে, ধরো কুমিল্লা বোর্ডে ওইটা দিয়ে দিছে, ওইটা আমি বলতেছি তোমাদেরকে, দাঁড়াও, ওইটা হচ্ছে তোমরা বয়ে যাও, ফ্যামিলি রিলেশনশিপ আছে না, এই ফ্যামিলি রিলেশনশিপ যেই লেসনটা ইউনিট 6-এ বোধহয়, এই ইউনিট 6-এর লেসন 3-তে একটা কবিতা আছে, আই গেস, হ্যাঁ লেসন 3-তে, 2-তে বা 3-তে, ওই যেখানে হচ্ছে তোমার ওই যে ইয়ের গল্প আছে, জেরির যে গল্পটা আছে না, মাদার ইন ম্যানভেল, জেরির একটা গল্প, সেখান থেকে যদি দিয়া দেয় তাহলে তো কিছু করার নাই, এটা কিচ্ছু করার নাই, কারণ একে তো পয়েম থেকে আসবে কিনা এটা সম্ভাবনা অনেক কম, তার উপরে সম্ভাবনা কমের উপরে যদি ওইটা দিয়ে দেয়, কিচ্ছু করার নাই। আমি লাস্ট মুহূর্তে দেখতেছি আমার পেজে আপলোড দেওয়া যায় কিনা, আমি চেষ্টা করবো পয়েমগুলোর সামারি দিয়ে দিতে পেজে, যাতে করে তোমরা সকালেও একবার দেখে যাইতে পারো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। যাও, ওকে, ডান, শেষ, ডান এন্ড ডাস্টেড। এখন আসো
সবচেয়ে হট ফেভারিট জিনিস ভাই, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ কিভাবে উত্তর করব ভাই? সহজ কথা, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ উইদাউট ক্লুজে একটা জিনিস মাথায় রাখতে হবে, মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ, মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ, গ্রামাটিক্যাল চেঞ্জ, এইটাই অনেকে ভুল করো। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে পার্সোনাল স্পিচের পজিশন, মানে প্রথম জিনিস হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি যে বুঝবা, মানে একটা সেন্টেন্স পড়ে যে বুঝবা, একটা প্যাসেজ পড়ে যে বুঝবা, হয়ে যাবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে পজিশন অফ পার্সোনাল স্পিচ। দ্বিতীয় জিনিসটা কি? পজিশন অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, এই তো, আর কিছু না। ঠিক আছে, তাহলে ভোকাবুলারি, পজিশন অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ উইথ ক্লুজে তো তোমার দেওয়াই থাকে, সো ভোকাবুলারি তুমি ইজিলি চিন্তা করতে পারো। তুমি যদি এক দুইটা অর্থ নাও জানো, তাও সবগুলোর উত্তর দিয়ে সে এক দুইটা বসাই দিতে পারবা। মনে রেখো, উইথ ক্লুজের ক্ষেত্রে তোমার যদি এক দুইটা উত্তর, মানে এক দুইটা শব্দের অর্থ নাও জানা থাকে, তুমি বাকি 10টার মধ্যে 8টা অ্যান্সার করে বাকি দুটা দিতে পারবা। এই পজিশন অফ পার্টস অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট। আমি একটা উদাহরণ দিব, বেশি পেঁচাবো না, সময় কম। সেটা হচ্ছে কি, ধরো এরকম আসলো, দা ড্যাশ অফ ড্যাশ ইংলিশ, সবচেয়ে সহজ উদাহরণ। তাহলে কিভাবে গ্রামাটিক্যাল চেঞ্জটা তুমি বুঝবা? দ্য ড্যাশ অফ ড্যাশ ইংলিশ, তার মানে আমি বুঝতেছি দা হচ্ছে একটা আর্টিকেল, দা হচ্ছে একটা আর্টিকেল, এবং আলটিমেটলি এর ভোকাবুলারি কোথা থেকে আসবে? ইংলিশ শেখাটা আমাদের জন্য জরুরি। আমরা নিজেরাও সেকেন্ড পেপারের জন্য প্যারাগ্রাফ পড়বো, সেকেন্ড পেপারের জন্য আমরা প্যারাগ্রাফ পড়বো, ঠিক আছে, যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তাহলে এই যে ইম্পর্টেন্সটা, হয়তো তোমার যদি উইথ ক্লুজে আসে, উইথ ক্লুজে ইম্পর্টেন্ট দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি জানি যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ হয়, সেটা নাউন হয়। কি হয়? নাউন হয়। আমার ক্লাসটা যারা করছো, যারা এখনো করো না, ইউটিউবে যাও, শেষ মুহূর্তে গিয়ে আমার উইথ ক্লুজ উইদাউট ক্লুজের ওয়ান শট ক্লাসটা আর উইদাউট ক্লুজের ওয়ান শট ক্লাসটা একটু দেখো। আমার বিশ্বাস, তুমি টেনে টেনে দেখলে অনেক কিছু বুঝে ফেলতে পারবা কি বলতে চাচ্ছি ভাইয়া, এবং তুমি কোশ্চেন উত্তর করে দিয়ে আসতে পারবা। তাহলে দা ইম্পর্টেন্ট তখন চেঞ্জ হয়ে কি হবে? ইম্পর্টেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে? ইম্পর্টেন্স। এই চেঞ্জগুলোই আসে, ইম্পর্টেন্স। এটা হচ্ছে আমার নাউন। তাহলে দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ ইংলিশ, এই যে অফ, আমার রাইট ফর্মস অফ ভার্বস, আমার রাইট ফর্মস অফ ভার্বস। ইংলিশ ফার্স্ট পেপারে গ্রামারের গুরুত্ব আছে। আমি জানি প্রিপোজিশনের পরে একমাত্র টু ছাড়া, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু এর পরে একমাত্র টু ছাড়া যে কোনো প্রিপোজিশনের পরে ভিআইএনজি বসবে। তাহলে আমি যদি এখানে যদি আমার লার্নও দেওয়া থাকতো, আমি জানি লার্নের জায়গায় কি হবে? লার্নের জায়গায় লার্নিং হয়ে যাবে। সো এটা জাস্ট একটা উদাহরণ মাত্র। এরকম করেই তোমাকে কোয়েশ্চেনগুলো পেঁচাবে। আর ভোকাবুলারিটা খুবই ইম্পর্টেন্ট সিচুয়েশন। এই জন্য প্র্যাকটিস শিটের যেগুলো আছে পড়ে যাও। আমার বিশ্বাস যে ওগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে মিক্সড আকারে খিচুড়ি করে কিছু একটা দিবে। আর ভাগ্য ভালো থাকলে সেখান থেকেই কমন পড়বে। সো বেশি প্রেশার না নিয়ে প্র্যাকটিস শিটটা পড়ে যাও। আর এই দুইটা জিনিস মাথায় রেখো, যে বড়জোর তোমার ভোকাবুলারিতে আটকাবে, আর তোমার এই চেঞ্জগুলো, যে কোথায় কি বসে, কোন জিনিসটা কোথায় বসে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো আরো একটা লাইন, ধরো একটা লাইন এরকম আসলো পরীক্ষায়, যে ড্যাশ হি উইল আন্ডারস্ট্যান্ড, হি উইল আন্ডারস্ট্যান্ড। ধরো কোনো একটা ঘটনা আমরা আশা করতেছি, আমরা কি করতেছি? আশা করতেছি সে বুঝবে। তো এই যে আশা করা, এখানে মেইন ওয়ার্ডটা কি? হেড ওয়ার্ডটা হচ্ছে হোপ। এখন এই যে হোপ, বাক্যের শুরুতে, এটা তো পুরো একটা বাক্য, এই বাক্যের শুরুতে একটা মাত্র পার্টস অফ স্পিচই পারে পুরো বাক্যটাকে মডিফাই করতে। এটা মডিফায়ারে আমরা পড়েছি, রুলস হিসেবে পড়েছি। তাহলে সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হোপ তো অ্যাডভার্ব না, হোপ হচ্ছে একটা নাউন। তাহলে হোপের কি অ্যাডজেক্টিভ হচ্ছে হোপফুল, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হোপফুলি হি উইল আন্ডারস্ট্যান্ড। সো এই হচ্ছে ব্যাপারগুলো। আর স্মল লেটার, ক্যাপিটাল লেটার খুব ইম্পর্টেন্ট। যেমন এইটা যদি আমার এ নাম্বারে থাকতো বা বি নাম্বারে থাকতো, এটা কিন্তু ক্যাপিটাল লেটার উত্তর করতে হবে। এখন হোপফুলি যদি তুমি এইভাবে লেখো, তোমাকে কিন্তু কেটে দিবে, তোমার মার্কস কিন্তু 0 কেটে দিবে। তোমাকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। সো এই ব্যাপারগুলোই মেনটেন করো উইথ ক্লুজ উইদাউট ক্লুজের ক্ষেত্রে। সময় আর বেশি নাই। সো যদি তোমার খুব বেশি দরকার হয়, তাহলে তুমি ক্লাস দেখো, না দেখলেও তুমি কালকে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর করতে পারবা। এখন আসো রিঅ্যারেঞ্জের কথা। আমি আবারও বলতেছি, রিঅ্যারেঞ্জ এটা কোনো টপিকই না, এটা কোনো মানে ম্যাটারই না। রিঅ্যারেঞ্জ এক একজন এক এক রকম উত্তর দিবে। যেমন আমারও পিডিএফে দু একটা রিঅ্যারেঞ্জ আমার মতো করে উত্তর দেওয়া, আবার কিছু গাইডে একরকম উত্তর দেওয়া, উদ্ভাসের একটাতে একরকম উত্তর দেওয়া। এখন মানে কি দিব আসলে আলটিমেটলি? সো ব্যাপারটা হচ্ছে তোমরা লজিকলি উত্তর দিয়ে আসবা। ভাইয়া কি বলছি, অমুক স্যার কি বলছেন, অমুক XYZ কি বলছেন, অমুক গাইডে কি ছিল, এদেরকে ব্লেম করার দরকার নাই। আমি আবারও বলতেছি, এদেরকে ব্লেম করে তোমার লাভ হবে না। কারণ কি? তুমি ব্লেমই করতে পারবা
কারণ তুমি যদি মুখস্থই করে যাও আলটিমেটলি, তাহলে তুমি কোনো কিছু শিখতে পারবে না। সো তুমি ব্লেম করিও না, ব্লেম করে কোনো লাভ হবে না। পরীক্ষার হলে তোমাকেই লিখতে হবে। সো কিছু কমন সেন্স এখানে ইউজ করবা। আমি তোমাদের কাছে অনুরোধ করব এই জায়গাটায় কমন সেন্সকে তুমি সর্বোচ্চ লেভেলে ইউজ করিও। রিঅ্যারেঞ্জ উত্তর করার সময় কমন সেন্সকে সর্বোচ্চ লেভেলে উত্তর মানে ব্যবহার করিও। অর্থাৎ কোনটা কোন সালের পরে ঘটেছে, কোন ঘটনাটা। এখন যদি বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়ে যায়, এটা তো অদ্ভুত, তাই না? মানে কথা প্রসঙ্গে তো অদ্ভুত হয়ে যায় না? আমি আবারও বলতেছি, অন্যদিকে যাও না, পড়াশোনার ভিতরে থাকো। আমি লজিক নিয়েই বলতেছি। আবার ধরো মনে করো এমএ পাস করার আগেই যদি আমি বলি আমি ধরো বিএ পাস করার আগে আমি বললাম হচ্ছে আমি পিএইচডি করতেছি, একটু অদ্ভুত হয়ে যায় না? সো কিছু আছে, সেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে, সেটা হোক জন্ম মৃত্যুর ব্যাপারে, সেটা হোক তার বায়োগ্রাফি লিখতে গিয়ে সে কবে থেকে কবে এখানে ছিল, সে কোন ঘটনায় গেছে, এগুলো তোমরা লজিক নিয়েই লিখতে পারবা। সো তিনটা টাইপের জিনিস আসে, একটা হচ্ছে বায়োগ্রাফি, একটা হচ্ছে তোমার ট্রেডিশনাল স্টোরি, আরেকটা হচ্ছে তোমার প্রথাগত স্টোরির বাইরে গিয়ে একটা নর্মাল একটা ঘটনা, একদম ক্রিয়েটিভ টাইপের কিছু একটা উঠাই দিছে যে এই ঘটনাটা ঘটতেছিল তাদের ভিতরে ছিল। তবে সেইটা আসার সম্ভাবনা খুবই কম, বরঞ্চ হিস্টোরিক্যাল প্লট থেকে বেশি আসে। তোমরা জানো আব্রাহাম লিঙ্কন হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লটের রিঅ্যারেঞ্জ। আব্রাহাম লিঙ্কন হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লটের রিঅ্যারেঞ্জ। আবার তোমরা জানো তোমাদের কাজী নজরুল ইসলাম নিয়ে রিঅ্যারেঞ্জ আসছে পরীক্ষায়, বা সৈয়দ শামসুল হক, বা হ্যাঁ শামসুল হক, উনারটা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছিল। সো এই উনিও কিন্তু কি আলটিমেটলি যে বায়োগ্রাফি টাইপের। আবার দেখো ফুলিশ ফক্স একটা ছিল, তাই না? ওই যে ফক্সটা ভাইনিয়ার্ডে যায়, অথবা অ্যাস্ট্রোলজার এবং তার যে স্টুডেন্ট, অথবা একজন টিচার আর তার স্টুডেন্ট, এই যে এই ধরনের যে স্টোরিগুলো, এগুলো কিন্তু ট্রেডিশনাল স্টোরি। সো এই টাইপের স্টোরিগুলোই আসবে। তুমি 22 ব্যাচের কোয়েশ্চেনগুলো দেখো, আমি একটু পরে পোস্ট করবো 22 ব্যাচের গুলা রিঅ্যারেঞ্জ, মানে 22 ব্যাচে যেগুলো এসেছিল, তো তোমরা দেখতে পারবে যে একই টাইপের জিনিস এসেছিল, একই টাইপের জিনিস। সো বাবা, রিঅ্যারেঞ্জ উত্তর করার সময় জাস্ট মাথায় রাখবে, এই যে আমার খাতা, এই যে আমি খাতা নিছি, এই যে আমার কি হয়েছে, এই যে আমার হচ্ছে সুন্দর মতো মার্জিন হয়েছে, তারপরে আমি যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 7, 8 যা আছে সেটা দিবা। দেওয়ার পরে অ্যান্সার করার সময় তুমি এখানে বক্স করে দেওয়ার চেষ্টা করবা, এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ে। এবং চেষ্টা করবা বক্স করার পরে 1 2 3 4 দিতে। কি দিতে? 1 2 3 4। অনেক বাচ্চা কাচ্চারা আমি দেখছি হচ্ছে কি দিতে, তারা হচ্ছে 1 2 3 4 দেয় না, তারা এবিসিডি দেয়। এটা একটু পেঁচানো, এবিসিডি দিও না তোমরা, 1 2 3 4 দাও, ইট উইল বি বেটার। ঠিক আছে? অর্থাৎ তুমি এখানে 1 দিলা, এখানে 2 দিলা, এখানে 3 দিলা, এখানে 4 দিলা, 5 দিলা, আবার তুমি আরেকটা বক্স করলা, বক্স করে এখানে সেম ওয়েতে তুমি কি করলা, ওই যে 6 7 8 9 10। ঠিক আছে? এবং ওইখানে তুমি রোমান সংখ্যাগুলো, এখানে 3 হোক, এখানে তোমার 4 হোক, এখানে তোমার 5 হোক, যেটা হোক তুমি লিখে দিলা। সো এইটা লিখার পর আমি আবারও বলতাছি, প্লিজ 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 এইখানে অ্যান্সার লিখতেও পারো, নাও লিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। তারপরে তুমি প্যাসেজটা একটা প্যারাগ্রাফের মতো লিখে দিবা, প্যাসেজটা একটা প্যারাগ্রাফের মতো লিখে দিবা। তার মানে রিঅ্যারেঞ্জের উত্তর করতে তোমার সর্বোচ্চ হয়তো 2 পৃষ্ঠা লাগবে। ঠিক আছে? কারণ এখানে তুমি লিখবা, প্লটটা সাজাবা, এরপরে তুমি লিখবা। তোমরা যদি একদমই সময় না থাকে তখন তুমি লিখো না, সমস্যা হয়তো হবে না, ইনশাআল্লাহ টিচাররা সেটা বুঝবেন, বা টিচাররা হয়তো তোমাকে এইটার জন্য আননেসেসারিলি মার্কস কাটবে না। তবে অনেক ক্ষেত্রে কোনো কোনো টিচার মার্কস কেটেও দিতে পারে। ভাইয়া তুমি কোন বোর্ডে আছো, কোথায় পরীক্ষা দিবা, তোমার টিচার কে পড়বে, সে কোন মুডে থাকবে, সে টিচার মানে স্টুডেন্ট দিয়ে খাতা দেখাবে কিনা, এই ধরনের সিচুয়েশনে পড়ার দরকার আছে। তুমি তোমার প্রথাগতটা দিয়ে রাখবা, যাতে করে তুমি তোমার কাছ থেকে 100%টা পাও, যে না আমি যা দিছি ঠিক দিছি, আমার আর কোনো টেনশন নাই। ঠিক আছে? মন থাকবে তো? ওকে। সো আমি এইটা রিকোয়েস্ট করব, সময় না থাকলে শুধু উত্তর লিখে দাও, বাট সময় যদি থাকে দয়া করে তুমি অবশ্যই পুরোটা লিখে দিও, প্লিজ পুরোটা লিখে দিও, খারাপ হবে না তোমার জন্য, ভালোই হবে। ঠিক আছে? এখন আসো লাস্ট বাট নট দ্য লিস্ট, যে শেষ 3টা পেপার, এটা নিয়ে আমি আমার গাইডলাইন ক্লাসেও বলছি, বেশি ব্যাখ্যা করব না। প্রথম কথা, ইনফরমাল লেটারে 2 পৃষ্ঠা যাইতে পারবা। আবারও বলতেছি, ইনফরমাল লেটারে 2 পৃষ্ঠা যাইতে পারবা। সব হচ্ছে বাম পাশ থেকে লিখবা, সব বাম থেকে ডানে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে। আবারও বলতেছি, ইনফরমালে তুমি কয় পেজ যাইতে পারবা? ইনফরমালে তুমি 2 পেজ যাইতে পারবা, বাম থেকে ডানে। ঠিক আছে? লেফট টু রাইট, লেফট টু রাইট তুমি যেতে পারবা। এবং সবকিছু তুমি শুরু করবা কিসে? সবকিছু তুমি এখান থেকে শুরু করবা, এখান থেকে। এবং তোমাকে অনেকে জিজ্ঞাসা করতেছে, ভাই ডেট আগে দিব নাকি হচ্ছে আমার যে অ্যাড্রেস আগে দিব? তুমি যেটাই দাও দাও, কোনো সমস্যা নাই। তুমি অ্যাড্রেস ডেট এইভাবেও দিতে পারো, মানে আগে অ্যাড্রেস তারপরে ডেট, এভাবেও তুমি দিতে পারো। আবার তুমি ডেট আগে দিতে পারো, অ্যাড্রেস পরে দিতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। 100% লিখে রাখো, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ডেট নিয়ে ভাইয়া বলছি, তোমরা প্রায় এই ভুলটা করবা। কি লিখবা? ডেট লিখবা, তারপর হচ্ছে জানুয়ারি লিখবা, পুরোটা লিখবা, পুরোটা লিখবা, তারপর হচ্ছে
কত 2023 লিখবা, ভুলেও এরপরে কমা দিও না, এটা ভুল, এটা গ্রামাটিক্যালি ভুল, ঠিক আছে? তাহলে আগে যদি তুমি তারিখটা লেখো, তারপরে তুমি মাস লিখো, তারপরে তুমি সাল লিখো, এখানে আর কোনো কমা লাগে না। কথা মনে থাকবে? মনে থাকবে? আগে তারিখ, তারপরে মাস, তারপরে সাল লিখলে কোনো কমা লাগে না, কথাটা মনে রেখো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি? তারপরে শেষে অবশ্যই একটা স্ট্যাম্প পেপার দিবা, অবশ্যই স্ট্যাম্প পেপার দিবা, এটা মাস্ট, এটা কিন্তু মিস করা যাবে না। এই এনভেলপ দিতেই হবে, মানে স্ট্যাম্প পেপার ভুল বলতেছি, এনভেলপ বলতে হবে, ভুল বললাম, সরি ফর দ্যাট। স্ট্যাম্প হচ্ছে এইখানে লিখবা। তাহলে কি করবা? এই এনভেলপ তোমাকে দিতেই হবে, মনে থাকবে? মনে থাকবে? এনভেলপ দিতে পারবা তো? ওকে। আর বডি অফ দ্য লেটারে খুব বেশি কিছু লেখার দরকার নাই, যতটুক লিখা যায়। অনেকে বলতেছে ভাইয়া 3 পৃষ্ঠা লিখলে সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে, তোমার টাইম নষ্ট হবে এক, আর দ্বিতীয় হচ্ছে টিচার বিরক্ত হবে, ঠিক আছে? ট্রেডিশনাল ওয়েতে 2 পৃষ্ঠার ভিতরে লেটার লেখাটা উত্তম। ইংরেজিতে 2 পৃষ্ঠার ভিতরে লেটার লেখাটা উত্তম, তাতে করে কোনো প্রকার যদি কিন্তু থাকে না। সো ভাইয়ার কথাগুলো মনে রেখো। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা কি ভাইয়া? তারপরে আমাদের গ্রাফ চার্ট। গ্রাফ চার্ট আমি কিভাবে লিখবো? প্রথম কথা, গ্রাফ চার্টের ক্ষেত্রে কোনো গ্রাফ চিত্র আঁকতে হয় না। যারা এখনো এই টেনশনে মানে ভুগতেছো যে ভাইয়া যে আমি গ্রাফ কি চিত্র আঁকবো কিনা, কোনো চিত্র আঁকতে হয় না। আমি আবারও বলতেছি, জোরে জোরে বলতেছি, গ্রাফ চার্টের ক্ষেত্রে কোনো চিত্র আঁকতে হয় না। গ্রাফ চার্টের ক্ষেত্রে কোনো চিত্র আঁকতে হয় না। গ্রাফ চার্টের ক্ষেত্রে কোনো চিত্র আঁকতে হয় না, 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে গ্রাফ চার্ট 1.5 পৃষ্ঠার বেশি লিখতে যাও না। যতই 15 নাম্বার থাকুক, গ্রাফ চার্ট 1.5 পৃষ্ঠার বেশি লিখতে যাও না। তার মানে তুমি এখানে মনে করো অ্যান্সার টু দা কোয়েশ্চেন লিখলা, লেখার পর এখান থেকে যে শুরু করবা, তুমি সর্বোচ্চ এইখানে লিখো। গ্রাফ চার্ট যদি অতিরিক্ত লিখো, ওইটা আসলে ভুল লিখবা, 100% ধরে রাখো তুমি ভুল লিখবা। তাহলে গ্রাফ চার্ট 1.5 পৃষ্ঠার বেশি লিখতে হবে না। এবং তোমাদের গ্রাফ চার্ট সর্বোচ্চ আসবে কত? এই যে এই দুইটা ভ্যারিয়েন্টে, 80 অথবা 120। 80 অথবা 120, খুব কম হইলে 150 বলতে পারে, সরি খুব বেশি হইলে 150 বলতে পারে। আবারও বলতেছি, গ্রাফ চার্টের যে ওয়ার্ড লিমিট এটা 80 120 এর ভিতরে থাকবে। খুব কেউ যদি বলে যে না 150 পর্যন্ত দিবে, তাহলে দিতে পারবে। এইটা একটা লিমিট। এর মানে এইটা না তোমাকে 150টা লিখতেই হবে, এর মানে এইটা তোমাকে 80 ওয়ার্ড লিখতেই হবে। ওরা একটা লিমিট দিছে যেন অ্যাটলিস্ট এই পর্যন্ত তোমরা লিখো। তাহলে 80 হোক, 120 হোক, 150 হোক, তোমার মানে 1.5 পৃষ্ঠাটাই স্ট্যান্ডার্ড। 150 যদি থাকে তাহলে তুমি 2 পৃষ্ঠা ভরে লিখবা, বাট উইথ ডিউ রেসপেক্ট, আমি নিজেও জানি না তুমি কি লিখবা। কারণ সারা জীবন যখন গ্রাফ চার্ট অ্যানালাইসিস করতে দেখেছি, গ্রাফ চার্ট অ্যানালাইসিসে পার্সোনাল কোনো কিছু লেখার মতো থাকে না। গ্রাফ চার্ট, সেটা পাই চার্ট হোক, সেটা বার চার্ট হোক, যাই হোক না কেন, সেটা ইন্টারনেট ইউজার সম্পর্কে বলুক, সেটা হচ্ছে তোমার ডেইলি অ্যাক্টিভিটি সম্পর্কে বলুক, সেটা হচ্ছে তোমার স্কুলের কারিকুলাম নিয়ে বলুক, সেটা হচ্ছে তোমার একটা দেশের সামগ্রিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা নিয়ে বলুক, সেখানে নিজের কোনো অবজারভেশন দেওয়ার টাইম নাই। সেই সব আসলে মানে অবজারভেশন লিখতে হয় না। এমনকি আইএলসেও কোনো নিজের অবজারভেশন সাধারণত আমরা দেখি না যে লেখে। তো সেই ক্ষেত্রে গ্রাফ চার্টে মানে 2 পৃষ্ঠা তুমি কি লিখবা আমি নিজেই শঙ্কিত। সো আমি নিজেও জানি না। সো নাম্বার 15 থাকুক, আর নাম্বার 25 থাকুক, আর নাম্বার 10 থাকুক, নাম্বার 15 থাকুক, 25 থাকুক, 10 থাকুক, নাম্বারের পিছনে যাও না, তোমার কোয়ালিটির পিছনে যাও। এবং কতটুক লিখবা সেই কোয়ান্টিটিটা ঠিক রাখো। অর্থাৎ তুমি বেশি লিখলেই যে তুমি বেশি মার্ক পাবা তা না। সো কোয়ান্টিটিটা যেন মার্জিনালাইজড হয়, মনে থাকে যেন। তাহলে 1.5 পৃষ্ঠার ভিতরে লিখলেই হয়ে যাবে। আর যদি কোনো জায়গায় ওয়ার্ডের কথা উল্লেখই না থাকলে, তাহলে তো 1.5 পৃষ্ঠার বেশি যাবাই না, ঠিক আছে? এবং ওই যে ট্রেডিশনাল ওয়েতে যে দিস গ্রাফ শোজ দ্যাট, দ্য পাই চার্ট শোজ দ্যাট, এই ক্ষেত্রে এটা লিখতে পারো। এই ক্ষেত্রে বেশি ড্রামাটিক হওয়ার দরকার নাই। গ্রাফ চার্ট লেখার ক্ষেত্রে তুমি লিখতে পারবা দিস গ্রাফ শোজ দ্যাট, দিস পাই চার্ট শোজ দ্যাট। ওই তোমাকে সামারির ভিতরে লিখতে না করছি, কারণ ওইটা সুন্দর মানায় না, সামারির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। কিন্তু গ্রাফ চার্টের ক্ষেত্রে বেশি মানে ইম্প্রোভাইজেশন করার দরকার নাই। যেইভাবে আছে সেইভাবে লিখবা যে গ্রাফ চার্টে এটা বুঝায়, গ্রাফ চার্টে এই জিনিসগুলো আছে, কোনোটা শার্প রাইজ হবে, কোনোটা ডেক্লাইন হবে, ডিক্রিজ হবে, শার্প ফল হবে, ঠিক আছে? কোনোটা একদম অল্প চেঞ্জ হবে, স্লাইড চেঞ্জ হবে, আবার কোনোটা নো চেঞ্জ হবে, দেয়ার ইজ নো চেঞ্জ। তাহলে এই টাইপের কথাগুলোই কালকে তোমরা লিখবা, নো চেঞ্জ, শার্প রাইজ, ডেক্লাইন, ডিক্রিজেস। এবং এই ক্ষেত্রে টেন্সের কোনো বাধ্যবাধকতা নেই। তোমার মনে রাখতে হবে, তুমি যখন একটা গ্রাফ চার্ট, এই কথাটা রেকর্ড করে রাখো মস্তিষ্কে রেকর্ড করে রাখো। তুমি যখন একটা গ্রাফ চার্ট সম্পর্কে ব্যাখ্যা করতেছো, তুমি যখন একটা গ্রাফ চার্ট সম্পর্কে লিখতেছো, ওই গ্রাফ চার্টটা পূর্ববর্তী কোনো ঘটনাকে ব্যাখ্যা করতেছে, পাস্ট একটা ইভেন্টকে সে ব্যাখ্যা করতেছে। সো তুমি যদি পাস্ট টেন্সে লিখো সেটা ভুল না, তুমি যদি পাস্ট টেন্সে কোনো লাইন লিখো সেটা ভুল না। মনে থাকবে বাবারা, মনে থাকবে ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ। তাহলে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা কি? সেটা হচ্ছে আমাদের স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এ আমি আর কি বলবো, স্টোরি রাইটিং তোমার সবার শেষে লিখবা, এবং স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমার 2 পেজ লেখার চেষ্টা করবা, এর নিচে লিখবা না, তাহলে স্টোরিটা স্ট্যান্ডার্ড হবে না। তবে আমি বলবো 3 পেজ লিখতে পারলে সবচেয়ে বেটার, যদি তোমার অ্যাবিলিটি থাকে। সবচেয়ে বেটার হচ্ছে 3 পেজ। আর তোমার যদি অ্যাবিলিটি এতই ভালো হয় যে তুমি 4 পৃষ্ঠায়ও যেতে পারবা, যাও, কোনো সমস্যা নাই। স্টোরিতে কোনো পৃষ্ঠার বাধ্যবাধকতা নাই। স্টোরি তুমি 10 পৃষ্ঠাও লিখতে পারবা, যদি তোমার লেখার কি থাকে, হিম্মত থাকে, তোমার যদি লেখার অ্যাবিলিটি থাকে। তো আমি বলবো 2 পৃষ্ঠার নিচে স্টোরি লিখো না, এটা তোমার স্ট্র্যাটেজিক্যাল ভুল হবে। স্টোরিটা যেহেতু তোমার সবার শেষে লিখবা, মনে রেখে, এগুলো সাইকোলজিক্যাল ব্যাপার। স্টোরিটা কেন সবার শেষে লিখবা? যাতে করে টিচার তোমার খাতাটা দেখতে 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 এসে যখন শেষ মুহূর্তে স্টোরিটা দেখবে, সে যখন তোমার খাতার প্রতি সুপ্রসন্ন হবে, সে যেন তোমাকে স্টোরিটা দেখা মাত্রই 12-13 দিয়ে দেয়। ভাইয়া খাতা না দেখেই 12-13? হ্যাঁ, এরকমও হয়, মিথ্যা বলতেছি না, সত্য কথা। অর্থাৎ তার যে চোখ, সেটা জহুরি চোখ, তোমার আমার চোখের মতো না। সেই টিচার, সে এরকম হাজার হাজার স্টুডেন্টের ভাগ্য সে দেখে দিছে। আলটিমেটলি সব সৃষ্টিকর্তার মানে থেকেই আসে, তাকে সৃষ্টিকর্তা নিয়োগ দিছে তোমার ভাগ্যটা নিয়ন্ত্রণ করার জন্য, ইংলিশ ফার্স্ট পেপারের, ঠিক আছে? তো আলটিমেটলি সে তোমার ওই জিনিসে প্রসন্ন হয়ে 12 তোমাকে দিয়েই দিবে, বা 11 তোমাকে দিয়েই দিবে। আর লেখা যদি সুন্দর হয়, প্রেজেন্টেশন ভালো থাকে, যদি দেখে তুমি অ্যাটলিস্ট 2.5 মানে 2.5 পৃষ্ঠা লিখতে পারছো, তোমার টাইটেলটা অনেক আই ক্যাচিং, টাইটেলটা অনেক সুন্দর, সেটা হোক ট্রেডিশনাল স্টোরি, সেটা হোক ক্রিয়েটিভ স্টোরি, টাইটেলটা যখন অনেক সুন্দর, যখন দেখবে যে স্টোরি লিখতে গিয়ে তুমি একটু ভাগ ভাগ করে লিখছো, একটানা প্যারাগ্রাফের মতো লেখো নাই, তুমি একটু সংলাপ রাখছো স্টোরির ভিতরে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, ক্যারেক্টার ডেভেলপ করছো, উনার চোখে সেটা 5-10 সেকেন্ডেই ধরা পড়বে, এবং ওই দেখাতেই তোমার 12-11 দিবে। ভাগ্য ভালো থাকলে, লেখা সুন্দর থাকলে 13 পেয়ে যাবা। ভাগ্য ভালো থাকলে, লেখা সুন্দর থাকলে 13 পেয়ে যাবা। এই জন্য স্টোরিটা সবার শেষে দিবা, তুমি ডেভেলপ করবা। কালকের খেলাটা একটা গেমের মতো, একটা ম্যাচের মতো। তুমি জানো না, বা মানে পৃথিবীর ক্রিকেট খেলা, আমি ক্রিকেট খেলা পছন্দ করি, পৃথিবীর ইতিহাসে সেরা ব্যাটসম্যান বলা হয় ডন ব্র্যাডম্যান, টেন্ডুলকার। হাল যুগে, হালের এই মানে বর্তমান যুগে মডার্ন ক্রিকেটে তোমার সাঙ্গাকারা ছিল, সাঙ্গাকারা একটা প্লেয়ার ছিল, বিরাট কোহলি, তোমরা নাম শুনেছো, ঠিক আছে? এরা হচ্ছে কি লেজেন্ড, মাস্টার ক্লাস। তারা ডেভেলপ করে একটা ম্যাচকে, বিল্ড আপ করে। সো তোমরাও এইভাবে বিল্ড আপ করে আসবা, বিল্ড আপ করে করে স্টোরিটা টিচারে খাওয়াবা। বুঝতে পারছো? এই স্টোরিটা টিচার যখন তোমাকে দেখবে, তখন সে চায়ের কাপে চুমুক দিতে দিতে তোমাকে নাম্বার দিয়ে দিবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমাকে নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? শুধু বানান ভুল করো না, গ্রামাটিক্যাল মিস্টেক করো না, মনের আনন্দে স্টোরি বানাও। তবে স্টোরিটা শেষ করে দিয়ে আইসো। অনেকে রবীন্দ্রনাথের মতো ছোট গল্প লেখার চেষ্টা করো না, যে ভাইয়া শেষ হয়েও হইল না শেষ, এই টাইপের স্টোরি লিখো না বাবা, এটা আবার টিচাররা পছন্দ করবেন না। তোমার স্টোরিটার শেষ লাইন লিখতে গিয়ে এমন ভাবে রাখবা যেন স্টোরিটা একটা হ্যাপি এন্ডিং হয়, অথবা একটা স্যাড এন্ডিং হয়, বাট এন্ডিং যেন হয়, সেটা যেন শেষ করা হয়, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। সামারির ফিনিশিং লাইন একজন বলছিল না, সামারির ফিনিশিং লাইন এরকমই। তুমি অর্থাৎ শেষ লাইনটা তুমি শোনো, সামারিকে এত বেশি স্পেশাল ভাইবো না। সামারি আহামরি স্পেশাল কিছু না। তুমি বাংলার সারাংশ যেভাবে লেখো, সামারি তেমনই। তুমি বাংলার সারমর্ম যেভাবে লেখো, সামারি তেমনই, ঠিক আছে? এত স্পেশালিটি কিছু নাই। যেই লাইনগুলো লেখার দরকার, যেই ওয়ার্ডগুলো, যেই ঘটনাগুলো হিট করা দরকার, সেগুলো লিখতে পারলেই তোমার হয়ে যাবে। সো আই গেস আমরা মোটামুটি শেষ করতে পেরেছি। এমসিকিউ এর ব্যাপারে তো বললাম, তাই না? এমসিকিউ এর ব্যাপারটা খুবই সিম্পল। এমসিকিউ এর ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল। তুমি 3টা টাইপের এমসিকিউ পাবা, এটা লিখেও দিছি। 4টা টাইপের, সরি, নট 3টা টাইপের, 4টা টাইপের এমসিকিউ পাবা। এবং এই 4টা টাইপের এমসিকিউ থেকে তোমাকে উত্তর করতে হবে। কি কি? একটা হচ্ছে তোমার ওই যে ফিল ইন দা গ্যাপস টাইপের, একটা হচ্ছে তোমার মিনিং বের করা, যে এইটার অর্থ কি, হ্যাঁ। তারপরে ফিল ইন দা গ্যাপস গুলো সরাসরি ওই প্যাসেজের লাইন থেকেই দিবে। আরেকটা হচ্ছে কিছু সিনোনিম অ্যান্টোনিম তোমাকে দিয়ে দিতে পারে, যে এটার সিনোনিম কি, বা এটা কি অর্থ প্রকাশ করে, এটাও এক ধরনের সিনোনিম বের করা। আরেকটা হচ্ছে পার্টস অফ স্পিচের কারিগরি, অর্থাৎ ওই যে বলছিলাম যে একটা সেন্টেন্স দিবে, তোমাকে বের করতে হবে মডিফায়ার সেখানে কাজে লাগবে তোমার, যে কে কাকে প্রি মডিফাই বা কে কাকে পোস্ট মডিফাই করে, সেই অনুসারে ওয়ার্ডটা তোমাদেরকে বের করতে হবে। ইনশাআল্লাহ কালকের প্রশ্নে আমরা এই টাইপের জিনিসই দেখতে পারবো, ঠিক আছে? ওকে। সামারির প্রথম লাইন ট্রেডিশনাল ওয়েতে না লিখলে, ওটা ট্রেডিশনাল ওয়ে না, এটা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা যারা আছেন, তারা এটাকে তোমাদেরকে সহজ করার জন্য এই মানে জিনিসটা তোমাদের মাথায় ঢুকাই দিছে, যে দিস প্যাসেজ ইজ অল অ্যাবাউট, বা দিস প্যাসেজ টেলস আস অ্যাবাউট। এটা ওনাদেরকেও জিজ্ঞাসা করো, ওনারাও বিশ্বাস করবে যে না, আসলে এইটা সঠিক ওয়ে হতে পারে না।
ঠিক আছে? সো আমি আবারও বলতেছি, সামারির প্রথম লাইনটা যে কোনো কিছু হইতে পারে। সারাংশর কথা চিন্তা করো, আমি এখন তোমার প্যাসেজ থাকলে বুঝাইতে পারতাম, এক্সট্রিমলি সরি। আমার সামারি রাইটিং এর ক্লাস আছে, যারা ক্লাসগুলো দেখছে তারা বলতে পারবে, সৎ সাহস রেখে যারা বলো, যারা আমার ক্লাসটা সামারি রাইটিং এর দেখছো তারা বলতে পারবা যে আমি কিভাবে ব্যাখ্যাটা করছি, যে একটা প্যাসেজ তুমি কিভাবে ডেভেলপ করবা আর একটা প্যাসেজের প্রথম লাইনটা তুমি কিভাবে বের করতে পারো। তাও আমি সহজ করে বলি, ধরো তোমার সামারিটা আসলো হচ্ছে নেলসন ম্যান্ডেলা থেকে একটা কি গল্প, তাহলে সেই ক্ষেত্রে তুমি তার যে কর্মটা আছে সেইটাকে ধরার চেষ্টা করবা। যেমন নেলসন ম্যান্ডেলায় তিনটা জিনিস খুব বেশি আমরা দেখেছি। একটা জিনিস হচ্ছে কি, সে স্ট্রাগল করেছে কিসের বিরুদ্ধে? অ্যাপার্থেইডের বিরুদ্ধে, এটা একটা ঘটনা। তারপরে তার জীবনে আমরা দেখেছি কি, তার জীবনে অনেক আপস এন্ড ডাউনস ছিল, এবং সে মানে শুধুমাত্র যে ব্ল্যাক ডমিনেশন হোয়াইট ডমিনেশনের বিরুদ্ধে লড়ছে তা না, ব্ল্যাক ডমিনেশনের বিরুদ্ধে লড়ছে। তার মানে তার লাইফের এই যে একটা ব্যাপারটা, যে সে যে শুধুমাত্র কালোদের জন্য ছিল তা না, সে পুরো দেশের জনগণদের সাথে সে লড়াই করছে, এবং ইভেন কালোরা তার একই কি হওয়া সত্ত্বেও, মানে জাত ভাই হওয়া সত্ত্বেও তারা তাদের সাথে লড়াই করতেছে। তো এই যে কি পয়েন্টগুলো, এবং শেষের পয়েন্টে ম্যান্ডেলার কি ছিল, তার যে অ্যাচিভমেন্টগুলো ছিল, সে কি অ্যাচিভ করছে, সে কি পাইছে, সে আলটিমেটলি রেসপেক্ট পাইছে পুরো বিশ্ব থেকে, তাকে মানুষ অনেক ভালোবাসা দিছে, তাকে আদর করে মাদিবা রাখতো। সো ধরো এই প্যাসেজের যে কোনো একটা প্লট থেকে যদি ছোট্ট করে একটা অংশ কেটে দিয়ে দেয়, তখন তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবে যে কোন শব্দটাকে হিট করে আমি শুরু করব। ঠিক আছে? এমনকি তুমি যদি সেখানে এমন শুরু করো যে অ্যাপার্থেইড মিনস অমুক তমুক, ঠিক আছে, হ্যাঁ, স্টে ইন দ্য সাবঅর্ডিনেশন অফ আদার্স, যে কারো অধীনে থাকা, এইটাও একটা সামারি লাইন হইতে পারে। অ্যাডোলসেন্স থেকে যদি তোমাকে দেয়, যখন তোমাকে বলবে যে হোয়েন অ্যাডোলসেন্ট গার্লস আর ওই যে ড্রপ আউট ফ্রম স্কুলস অ্যান্ড এভরিথিং, এগুলো যখন আসবে তখন তুমি কিন্তু বলবা না দিস প্যাসেজ ইজ অল অ্যাবাউট অ্যাডোলসেন্স বয়েজ অ্যান্ড গার্লস, এগুলো লিখো না, বা ড্রপিং আউট বয়েজ অ্যান্ড গার্লস, এগুলো লিখো না, এগুলো মানায় না। সো ওইটা বললাম যে এটা ডেভেলপের জিনিস, যদি না পারো তুমি লিখো, আমি আবারও বলতেছি, তুমি ট্রেডিশনাল ওয়েতে লিখো, হয়তো মার্কসও পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি দোয়া করি যেন তোমাকে অবশ্যই মার্কস দেয়, ঠিক আছে? এটা আমার দোয়া এবং আমার বিশ্বাস সেটা পাবে। কিন্তু যদি তোমার লেখার হিম্মত থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে তুমি একটু চেঞ্জ করে লেখার চেষ্টা করো। মানে 5টা লাইনই তো, 5টা লাইন খুবই মূল্যবান, 5টা লাইনের উপর ডিটারমাইন করতেছে বা ডিপেন্ড করতেছে আলটিমেটলি যে তুমি 10-এ কত পাবা। সে একটা লাইন যদি ওইভাবে লিখে দাও, প্রবলেমে পড়তে পারো। দ্যাটস ইট ভাই, আর কোনো কোয়েশ্চেন নাই।